এবার দেখ, first thing what exactly we are going to discuss over here, that is the gravitational field. এবার যখন গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছিস তখন ফার্স্ট অফ অল গ্র্যাভিটেশনাল ফিল্ড আর ফিল্ড ইন্টেন্সিটি ব্যাপারটা একই। গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বলে, অনেকে এটাকে বলে গ্র্যাভিটেশনাল ফিল্ড, যে যেরকম বলে। So we'll talk about the gravitational field intensity. তো নর্মালি একটা আর্থলি অবজেক্টের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আমরা যেটা মেজার করে থাকি সেটা হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স আর, মানে আমরা যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলি অ্যাট এ ডিস্টেন্স আর, from a particular mass and that particular mass is m suppose. তো ওটা কিভাবে ডিনোট করা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি? Normally we denoted by that field intensity is I and that is denoted by gm by r square. এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মেজার করা, মানে যতটা পর্যন্ত গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এফেক্টিভ, ফান্ডাটা হচ্ছে সেটা। এবার এর দুটো পার্ট হয়, মানে গ্রাফটা যদি দেখা যায় তাহলে গ্রাফটা কিরকম হবে না, এ, এবার যদি আমি ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল নিই, ইফ আই টেক ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল, সো ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল নেওয়া মানে হচ্ছে এমন একটা শেল নেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি হলো, সো উই ক্যান কনসিডার ইটস এ হলো শেল। সো দ্যাট মিনস এরকম একটা শেল আছে। এবার এই পার্টিকুলার সেলের এই যে শেলটা আছে, so in this particular cell suppose this is your center, আর এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্সে তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ড মেজার করছো এই পয়েন্টে। সো সাপোজ দিস ইজ সেন্টার সি, দিস ইজ এ পয়েন্ট and this particular point is B. তো শেল যখন হবে তখন কি হয়, তিনটে কেস হয়। এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, মানে রেডিয়াস অফ দ্য সেল, আর এখান থেকে এই ডিস্টেন্সটা চেঞ্জ হতে থাকবে, মানে আর একবার এরকম, এটা একবার আর হবে, একবার এটা হবে, আর ভিতরে আমরা একটা পয়েন্ট নেব, এরকম একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টটা ধরা যাক এ বি সি ডি। তো প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখবো হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো এটার যে মাস আছে, সাপোজ দ্য মাস অফ দিস শেল ইজ এম, তো আমরা ধরেছি ইউনিফর্ম শেল হ্যাভিং মাস এম। তো এর আন্ডারে কি কি যাবে, যখন দেখা যাচ্ছে স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তার মানে সেটা কোন পয়েন্ট হচ্ছে, পয়েন্টটা হচ্ছে অ্যাট এ। তো সেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে আই এ যখন মেজার করছি তখন আমরা লিখছি ডাইরেক্ট জিএম বাই আর স্কয়ার, এটা লিখি। যখন দেখা যাচ্ছে আর ইজ ইকুয়াল টু এ, দ্যাট মিনস ওয়ান্স উই টেক নাম্বার 2 পয়েন্ট, that is r is equal to a na, r is equal to capital R, মানে at b, on the surface, correct. So if it is on the surface, so we are talking about gm by r square, এটা হচ্ছে r is equal to capital R। আর যখন দেখা যাচ্ছে এটা লেস দ্যান এরকম হচ্ছে, that means at d, that means we are measuring at the point d, এই জায়গাটা একটা ফান্ডা হয়ে যায় এই পার্টিকুলার পোর্শনে তুমি কত নেবে। সো এখানে আগে দেখতে হবে এটা ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল যদি হয়ে থাকে তাহলে ইউনিফর্ম স্ফেরিক্যাল শেলে এটা কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যখন এটা হলো হয়ে যাচ্ছে তখন প্রত্যেকটা পয়েন্টে, ওয়েদার মানে সি আর বি এর মাঝখানে কোনো পয়েন্টে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা 0, সেটা এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে যে কোনো পয়েন্টে 0 হবে, এবং সেটার ক্ষেত্রে এইটা হচ্ছে সারফেস অফ দ্য স্পেল, এইটার ভিতরে যে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা 0, মানে সারফেসে এসে এটা হঠাৎ ম্যাক্সিমাম হয়ে যায়। তো তুমি যদি গ্রাফটা দেখো, এই পার্টিকুলার গ্রাফটা দেখতে পাবে যে গ্রাফটা কিরকম দেখতে লাগে।
সো এই পার্টিকুলার পয়েন্টটা ধরা যাক অরিজিন। তো এইটা যদি আমার আই হয় মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর এইটা যদি আর হয়, সো ফার্স্ট অফ অল এই গ্রাফটা, এই পয়েন্টটা ধরো সেন্টার সি আছে। সো ইন দ্যাট কেস আমার যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি দেখবো সেটা কিন্তু এই সারফেস থেকে স্টার্ট হয়ে এই দিকটা যাবে, এর ভেতর পোর্শনটা পুরো জিরো। সো সারফেস ইট ইজ ম্যাক্সিমাম, আফটার দ্যাট ইট বিকামস গ্র্যাজুয়ালি ডিপ, মানে মুভিং ডাউন। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এরকম ভাবে ড্র করা হয়। সো দিস লুক লাইক দিস, এইভাবে গ্রাফটা নামে। And in that particular problems এইখানটা তুমি যদি দেখো, এটা ইলেকট্রিক ফিল্ড আর গ্র্যাভিটেশনাল ফিল্ড সেম হয়, যখন 12 এ ইলেকট্রিক ফিল্ড পড়বে এটা খুব কাজে লাগবে। সো এই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা বলি, এই যে এই পয়েন্টটা নিচে, এই পয়েন্টটা ধরা যাক বি, আর এখানে এই পয়েন্টটা হচ্ছে এ অ্যান্ড বিয়ন্ড, মানে এই পয়েন্টটা হচ্ছে এ অ্যান্ড বিয়ন্ড। সো এই বি পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, দ্যাট মিনস অন দ্য সারফেস। সি থেকে বি যেটা হচ্ছে, সেখানে এই যে জায়গাটা, এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্সিস্টই করছে না। সো আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, মানে রেডিয়াসের থেকে কম। সো দ্যাট মিনস দিস পোর্শন ইজ হলো, এখানে তুমি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড পাবে না। And if we move beyond this, মানে বি থেকে এ and beyond, that means this particular area যেটা কিনা r is greater than capital R, মানে small r is greater than capital R, মানে রেডিয়াসের থেকে বড়, সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে। So this is the way used to represent the gravitational field, এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে ইউনিফর্ম সেলের জন্য। এবার এক একটার ক্ষেত্রে তুমি এটাকে এক একটা ভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এবার তুমি দেখবে এইটা যদি আজকে শেল না হয়ে, ফর এক্সাম্পল বি যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইউনিফর্ম সলিড স্ফিয়ার। সো ইফ ইউ মুভ বাই দ্য ইউনিফর্ম সলিড স্ফিয়ার, এটারও মাস এম। তো এটাতেও তিনটে কেস আসবে। ফার্স্টে এক নম্বর যেটা, সেটা হবে ইফ, তো আমি একটা ফার্স্টে সলিড স্ফিয়ার ড্র করলে বুঝে যাব যে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে। So in the first case, we'll check that this is basically a sphere. এই স্ফিয়ারটার উপর বেস করে আমাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাসেস করতে বলা হয়েছে। তার মানে এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে সেন্টার, আর এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স নেওয়া হচ্ছে, সার্টেন ডিস্টেন্স দূরে। সাপোজ দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি, এন্ড দিস পয়েন্ট ইজ সেন্টার সি। সো সি ইউ ক্যান সে দিস পার্টিকুলার পয়েন্ট। এই পার্টিকুলার পয়েন্টে বি নেওয়া হলো, আর এই পার্টিকুলার পয়েন্টে এ নেওয়া হলো। এবার এই যে ডিস্টেন্সটা, এটা সলিড স্ফিয়ার, এই ডিস্টেন্সটা রেডিয়াস। তার মানে এই পয়েন্টটায় ফার্স্ট আমরা বুঝতে পারছি সারফেসের উপর, ইট ইজ বিয়ন্ড দ্য সারফেস, এ পয়েন্ট ইজ বিয়ন্ড দ্য সারফেস। সো ফার্স্ট উই উইল সি that number one case when r is greater than radius of the sphere, মানে a পয়েন্টে সোজা কথা। তাহলে i এ যেটা হবে, সেই ক্ষেত্রে আমরা লিখছি, এই পার্টিকুলার ক্ষেত্রে যখন i এ ডিনোট করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা লিখছি gm বাই r স্কয়ার, a পয়েন্ট। যখন আমি লিখছি সারফেসের উপর, দ্যাট মিন্স when r is equal to capital R, in that point we are considering the b point, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আমার আগে যেটা ছিল তাই থাকছে, অর্থাৎ হোলো স্ফিয়ারের সাথে সেম হচ্ছে। বাট যখন r is less than the radius, that means we are talking about a particular point which is lying between the c and b, মানে সাপোজ এরকম একটা পয়েন্ট। সো দিস পয়েন্ট ইজ d। তো এই ডি পয়েন্টে যেটা হয়, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আমরা কনসিডার করে থাকি, দ্যাট ইজ জি ইন্টু এম ইন্টু স্মল আর ডিভাইডেড বাই আর কিউ। তো এই যে স্মল আরটা নেওয়া হচ্ছে এখানে, এই স্মল, মানে ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি এই আরটা কিন্তু ভ্যারি করছে, মানে এখানে ফার্স্ট কেসে আরটা এইটুকু, তারপরের ক্ষেত্রে এইখানে এই যে আরটা আছে, এই আরটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিডি। এইখানে যে এই আরটা আছে, দ্যাট মিনস রেডিয়াস, দ্যাট মিনস দিস ইজ সিবি। আর ফার্স্ট কেসে এই যে আরটা ছিল, দ্যাট ওয়াজ সিএ।
That means when you are taking a particular particle from infinity, that means we are taking the particle from infinity towards the center. So once I'm carrying this particular particle, এমন না যে ইনফিনিটি থেকেই আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্টার্ট হয়ে যাবে, না কখনোই হবে না। বাট একটা সার্টেন ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার এলে ফার্স্ট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড উইল স্টার্ট, অ্যান্ড দ্যাট পার্টিকুলার পয়েন্ট উই আর কনসিডারিং এ। তো এবার পার্টিকেলটাকে তুমি যত আস্তে আস্তে টেনে আনবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়বে, কমবে, কি হবে ইত্যাদি ইত্যাদি আমরা জানবো। সো ডেফিনেটলি উইল চেক এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ফর এ সলিড স্ফিয়ার দিস গিভেন বাই দিস। এই পার্টিকুলার পয়েন্টে মানে অন দ্য সারফেস দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ গিভেন বাই দিস, and once you are carrying it inside the sphere, that means it is a solid sphere, not a hollow sphere like before. It is a solid sphere. Once you have taken this particular particle inside it, so the gravitational field at the point D, this will be given by this. So একটা জিনিস স্যার পরিষ্কার, if you just compare, then we will also draw the graph. একটা জিনিস স্যার কম্পেয়ার করা যায়, যেটা হচ্ছে যে স্যার এইখানে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আসছে ফর হোলো স্ফিয়ার, দ্যাট ইজ IA, আর IB দ্যাট ইজ অন দ্য সারফেস, স্যার এই দুটো কিন্তু এর সাথে মিলে যাচ্ছে। IA ফর দ্য সলিড স্ফিয়ার অ্যান্ড IB ফর দ্য হোলো অ্যান্ড সলিড স্ফিয়ার ইজ বেসিক্যালি সেম। যেটা ডিফার করছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যখন তুমি পার্টিকেলটাকে ভেতরে আনছো, দ্যাট মিনস এটাই এসি বার মতো এই কনসেপ্টটাই আছে যে ওয়ান্স ইউ আর ক্যারিং দ্য পার্টিকেল ইনসাইড ইট, ইন কেস অফ দ্য হোলো স্ফিয়ার আপনার কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডই থাকবে না। বাট ইফ ইট ইজ এ সলিড স্ফিয়ার দেন ইউ আর গোয়িং টু গেট এ গ্র্যাভিটেশনাল ফিল্ড ওভার হিয়ার। সো ইফ ইউ ড্র দ্য গ্রাফ, দুটোর গ্রাফ যেটা আমরা দিয়ে থাকি, so if you draw the graph, then you can see the difference. Uniform gravitational case এই থার্ড কেসটা, because as it is a solid sphere, আমি এটার এই মুহূর্তে ডেরিভেশনটা দেখাচ্ছি না রিতম, কারণ ডেরিভেশনটা দেখালে আরো অনেক ডেপথে যেতে হবে। বাট অ্যাটলিস্ট এইটা জেনে রাখো, তোমার যদি ওয়াই অ্যাক্সিসে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি নেওয়া হয়েছে আর অ্যালং এক্স অ্যাক্সিসে তুমি ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দিস পার্টিকুলার বডি থেকে ওই পার্টিকুলার পার্টিকেল যেটাকে তুমি টেনে আনছো সেটার উপর গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিরম পড়ছে সেটা যখন দেখতে চাইছো, তো তুমি যখন সেন্টারে আনবে, মানে এটা যদি সলিড স্ফিয়ার হয়, সো ইন দ্যাট পার্টিকুলার কেস সলিড স্ফিয়ারের ক্ষেত্রে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিন্তু এইটা হবে, whereas in case of hollow sphere it will be zero। কারণ হচ্ছে এটা অনেকটা আর্থের কেসটা তুমি যদি দেখো, আর্থে যখন ভিতর দিকে নিয়ে যাচ্ছিল গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা ছিল, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিন্তু ইউনিফর্ম ছিল, মানে প্যারালাল টু আর্থ ছিল। কারণ মাসটা ডিফার করছে, কারণ আমি যখন এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা নিচ্ছি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি এই স্ফিয়ারটাকে নিচ্ছি, টোটালটাকে নিচ্ছি না। তো প্রত্যেকটা ওই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে আমার যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হচ্ছে সেইটুকু নিচ্ছি। সো দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট দিস ইজ গিভেন বাই দিস। এবার এটা কেন হলো সেটা করতে গেলে আমাদের অনেকটা ভেতরে ডেপথে যেতে হবে, সেটা ইনফ্যাক্ট সিলেবাসেও নেই, মানে JEE মেন বা এতে নেই, IIT অ্যাডভান্সের সিলেবাসে আছে। বাট অ্যাটলিস্ট এটা জেনে রাখো যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ফর সলিড স্ফিয়ার, ইফ ইউ টেক ইট ইনসাইড এনি পার্টিকেল ফর এ সলিড স্ফিয়ার, so the gravitational field will be this। এবং এই যে আর্টটা, সেই আর্টটা কিন্তু এখানে CD আছে, মানে এখানে যদি থাকে তাহলে সেন্টার থেকে যে ডিস্টেন্সটা হবে, the moment it will reach to the surface, তখন কিন্তু ফিল্ডটা এত হয়ে যাবে, মানে it is gm/r²। তুমি যদি সারফেস থেকে আরো দূরে নিয়ে যাও তখন দেখবে এই দুটো ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না সলিড অ্যান্ড হোলোতে, বাট যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ইনসাইড দ্য হোলো স্ফিয়ার, দিস উইল গেট চেঞ্জ, এটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমার ক্লাস স্টার্ট হয়েছে, পরে কথা বলছি। এবার এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি দেখো এখানে এইটা তুমি ড্র করলে, সো এখান থেকে এটা নামালে, এবার এই পার্টিকুলার ক্ষেত্রে এটা এরকম ভাবে ড্র করা হলো। সো ইন দিস কেস এই গ্রাফটা এরকম আসে, সো দিস ইজ ডটেড লাইন। এবার এই যে পয়েন্ট আছে এটা তোমার সি পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টে এখানে কোনো একটা ডি পয়েন্ট হবে, সাপোজ দিস পয়েন্ট ইজ বি and this point is A and beyond,
So you can say this point is A and beyond. এবার তুমি যদি খেয়াল করে দেখো এই যে পোর্শনটা আছে, দিস পার্টিকুলার পোর্শন ইউ ক্যান সি আর ইজ লেস দ্যান আর। এট দ্য পয়েন্ট বি তুমি যদি দেখো তাহলে আর ইজ ইকুয়াল টু আর, আর এই পয়েন্টটা তুমি যদি দেখো আর ইজ গ্রেটার দ্যান আর। সো এইভাবে জিনিসটা চলতে থাকে। তাহলে দুটো গ্রাফ, একটা হোলো স্ফিয়ারের ক্ষেত্রে এই গ্রাফটার পোর্শনটা ফ্রম সারফেস থেকে বিয়ন্ড দ্য সারফেসের নেচারের কোনো তফাৎ হচ্ছে না। সো দিস পার্টিকুলার গ্রাফ উইল গিভ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দিস উইল বি দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, and this will be a straight line. But here only you can see this particular graph will be only a rectangular hyperbola because inside তোমার কোনো কিছুই থাকবে না। So this will be a rectangular hyperbola because inside the solids, এই হলো স্ফিয়ার, তুমি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড পাবে না। সো এটা হচ্ছে দুটো গ্রাফ কিরম দেখতে হয়। এবং সব থেকে মজার ব্যাপার যে এই পার্টিকুলার কেসে তোমার যে ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটির সাথে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর হয়, বাট whereas এখানে ফিল্ড ইন্টেন্সিটি ইজ 1/r²। সো এইটা হচ্ছে দুটোর বেসিক ডিফারেন্স, যে একটা সলিড স্ফিয়ার এবং হোলো স্ফিয়ারে কিভাবে হয়। সো এই ফর্মুলা দিয়ে আমরা নর্মালি এটা করে থাকি, মানে এটা দেখানোর জন্য এটা বোঝা যায়। এবার যখন আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালিটি যাব, সেটারও আলাদা আলাদা গ্রাফ হয়। এই সেম কেসে এটা আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা দেখলাম। এবার আমরা নিচ্ছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। সো যখন আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা দেখব তখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আগেই বলেছি ফার্স্ট ক্লাসটায় যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাকচুয়ালি ইটস এ ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, মানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এগেইনস্ট দ্য ওয়ার্ক ডান। তার মানে এটা বোঝা যেতে পারে, উই ক্যান সে, যে আমাকে যদি বলা হয় যে পোটেনশিয়াল অফ এ পয়েন্ট মাস বলতে তুমি কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পোটেনশিয়াল অফ এ পয়েন্ট মাস? তো তখন তুমি বলতে পারো যে সাপোজ স্যার একটা পার্টিকেল আছে যার মাসটা এম, সাপোজ এম হচ্ছে একটা মাস অফ এ পার্টিকেল, আর এটা ও পয়েন্টে আছে। ও পয়েন্টে আপনি একটা এম, ক্যাপিটাল এম মাস আছে সেরকম পার্টিকেলকে আপনি ও পয়েন্টে রিসাইড করেছেন, রেখে দিয়েছেন। হোলো স্ফিয়ারের জন্য আইটা কি হবে? হোলো স্ফিয়ারে 3 রকম আই হবে, এই যে দেখালাম একটু আগে। যদি এটা হোলো স্ফিয়ার হয় সেক্ষেত্রে তোমার আইটা 3 রকম হতে পারে, আইএ, আইবি এন্ড আইডি। তো আইএ মানে এই পয়েন্টে যেটা হবে সেটা দেখানো হলো, আইবি যেটা দেখানো হলো কোন হবে সেটা gm/R², আর আইডি যেটা ইনসাইড দিস যখন ভেতরে থাকবে তখন ওটা 0 হয়ে যাবে। তো এই তিনটে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার এই পার্টিকুলার ক্ষেত্রে কি হয়, যখন পোটেনশিয়াল মেজার করছে, তো পোটেনশিয়াল মানে হচ্ছে গ্র্যাভিটেশন পোটেনশিয়াল, ইটস এ কাইন্ড অফ ওয়ার্ক ডান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। এটার কাকে ওয়ার্ক ডানটা কিভাবে বলবো না স্যার, এটার ফান্ডাটা হচ্ছে ধরুন একটা ও পয়েন্টে একটা ক্যাপিটাল এম মাস আছে, লাইজ অ্যাট ও। সো এক্স্যাক্টলি উই ওয়ান্ট টু নো একটা পয়েন্ট মাস আছে, সাপোজ ইউ হ্যাভ কেপ্ট এ পার্টিকুলার পয়েন্ট মাস অ্যাট পি। সো পি পয়েন্টে আপনি একটা পয়েন্ট মাসকে রেখেছেন, আপনি জানতে চাইছেন যে এই পার্টিকুলার মাসটাকে এই পার্টিকুলার পয়েন্টে যখন নিয়ে আসা হচ্ছে, বিকজ হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্যাট দ্য মাস এম লাইজ অ্যাট দ্য পয়েন্ট ও, উই ওয়ান্ট টু নো দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট পি ডিউ টু দ্য ডিস্টেন্স আর ফ্রম ও। তার মানে এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা আমরা বার করতে চাইছি বিকজ অফ দিস মাস হুইচ ইজ প্রেজেন্ট অ্যাট ও। তাহলে কোন পয়েন্টে বার করতে চাইছি? পি পয়েন্টে। পি পয়েন্টে কি মাস আছে স্যার? একটা ইউনিট মাসকে আমরা রেখেছি, সাপোজ উই পয়েন্ট মাসকে রেখেছি and that we have kept at the point P. তাহলে আমরা কোন পয়েন্টের গ্র্যাভিটেশন পোটেনশিয়াল মেজার করতে চাইছি, ও পয়েন্টের না পি পয়েন্ট? স্যার আমরা পি পয়েন্টের মেজার করতে চাইছি। এই পি পয়েন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কার জন্য হবে স্যার? ফর দ্য মাস ক্যাপিটাল এম হুইচ উই হ্যাভ কেপ্ট অ্যাট দ্য পয়েন্ট ও। তার জন্য এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কত, এটা মেজার করতে চাইছি। স্যার ধরা যাচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আর।
তো কিভাবে মেজার করে, এটাকে কিভাবে আমরা ওয়ার্ক ডানের রেসপেক্টে মেজার করি স্যার? এটা হয় যে if we take the reference point of zero potential at infinity, যদি আমি ধরি এই মাসটাকে তুমি ইনফিনিটি থেকে ক্যারি করে আনছো, দ্যাট মিনস আমি এই যে পয়েন্ট মাসটা আছে এটাকে আমি ক্যারি করছি, কোথা থেকে ক্যারি করছি? ইনফিনিটি থেকে। দ্যাট মিনস ইনফিনিটি থেকে যদি আমি ক্যারি করে আনি এবং যখন ওটা অ্যাট এ ডিস্টেন্স আর হয়েছে ফ্রম দ্য ক্যাপিটাল এম মাস হুইচ ইজ রিসাইডস অ্যাট ও, তার মানে একটা ওয়ার্ক ডান হবে। তো এই ওয়ার্ক ডানটাকে মানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, এই চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জিটা কি? হোয়াট ইজ বেসিক্যালি উই মিন বাই দ্য চেঞ্জ অফ পোটেনশিয়াল? যে পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে স্যার ইউ মাইনাস ইউ ইনফিনিটি। এইটাই হচ্ছে আমার চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। সো এই চেঞ্জ অফ পোটেনশিয়ালিটির এইটা হচ্ছে স্যার আপনার জিরো হবে, কারণ আগের দিনই সেটা আমরা দেখিয়েছি, আগের ভিডিও লেকচারগুলো দেখে নেবে, সব দেওয়া আছে। এটা আমার ইনফিনিটি হবে, কিন্তু এই যে পোটেনশিয়াল এনার্জিটা, সো দ্যাট উইল বি ভ্যালু উইল বি বেসিক্যালি নেগেটিভে আসবে, সো দ্যাট ভ্যালু উইল বি জি ইন্টু সেভেন বাই আর, এটা হবে। এখন প্রশ্নটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট ভি, এটা আমরা এটা বলছি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা হবে ইউ ইনফিনিটি, দ্যাট কাম ডাউনস টু হাউ মাচ? দ্যাট কাম ডাউনস টু মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর। That is basically the change of potential energy. So this is called change of potential energy. এবার কেউ যদি বলে তাহলে পোটেনশিয়াল, কারণ ইউ ইনফিনিটি ইজ জিরো, সো দ্যাট মিনস এইখানে এই ইউ ইনফিনিটি যেটা আছে স্যার এটার তো কোনো ভ্যালু নেই, এটার ভ্যালু তো জিরো। এটা লাস্ট ক্লাসেই দেখানো হয়েছে, তার আগের ক্লাসেও দেখিয়েছি। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল কথাটার মানে অ্যাট পি, এটা যখন মেজার করবো তার মানে স্যার এটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করবো, কারণ আমরা জানি potential at p whence we are trying to measure, that means potential at p means v, so এটা হবে u minus u infinity by capital M, এইভাবে জিনিসটাকে মেজার করা হয়। তো এই যে উপরে যেটা আছে নিউমারেটর পোর্শন, দ্যাট মিনস দিস পার্টিকুলার পোর্শন, স্যার এই পোর্শনটা হচ্ছে এই মাইনাস জি এম এম বাই আর, এই পোর্শনটা, এটার মানে ওটা। তাহলে এবার ওই পোর্শনটাকে যদি আপনি এখানে প্লেস করেন আর তাকে যদি আপনি ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করেন, তাহলে এটা এটা কেটে যাবে, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু জিএম বাই আর। তাহলে বেসিক্যালি ইউ আর গোয়িং টু গেট দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট পি। সো নাও ইউ আর গোয়িং টু গেট, তাহলে স্যার এটা কি করে এনার্জি হলো, মানে হাউ ইউ ক্যান সে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বিকাম এ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? স্যার এমনি কিছুই না, দেখুন ফান্ডাটা হচ্ছে এই মাসটা যদি আজকে ইউনিট মাস হতো, ইফ ইউ কনসিডার ইটস এ পয়েন্ট মাস, দ্যাট মিনস একটা ইউনিট মাসকে আপনি ইনফিনিটি থেকে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত টেনে এনেছেন, যেটা কিনা আর ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ফ্রম দিস পার্টিকুলার ক্যাপিটাল মাস, তাহলে যতটা চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি হয়েছে, মানে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা পোটেনশিয়াল এনার্জি, মানে ফ্রম দিস পার্টিকুলার থেকে দিস পার্টিকুলার পয়েন্ট একটা পোটেনশিয়াল এনার্জি, আর পি পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত একটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে দুটো পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপনার ইউ মাইনাস ইউ ইনফিনিটি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ টু পোটেনশিয়াল এনার্জি। Now the question is, if we divide this potential energy by this particular mass, মানে potential energy change per unit mass, that will give the potential at the point P. So that means in other words we can say, sir, এই জিনিসটা, এই যে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস, দ্যাট ইজ বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। স্যার এটাকে অন্যভাবে বলা যায় যে একটা ইউনিট মাসকে যদি আপনি ক্যারি করে আনেন, তাহলে তার জন্য যতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে পার ইউনিট মাস, সো দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। সো এইভাবে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিনোট করে থাকি, ওটা ইউনিট মাস। হ্যাঁ, ওই পার্টিকুলার স্মল মাসটা, এই যে এই মাসটা, এটা তো চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ময়ূক, কিন্তু যখন আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলছি তখন এটাকে পয়েন্ট মাস বলি। তো আমার কথা হলো এই পার্টিকুলার পোর্শনে আমি যখন এম দিয়ে কেটে দিচ্ছি, তাহলে স্যার এখানে কি করে এটা ক্যাপিটাল, এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এই যে জিএমএম, তাহলে এখানে আমার এই এম দিয়ে, সরি এই এম দিয়ে ডিভাইড করছি, সরি স্মল এম দিয়ে,
তো স্মল এম দিয়ে ডিভাইড করলে স্যার এই স্মল এমটা কেটে যায়, ক্যাপিটাল এমটা পড়ে থাকে, দ্যাট মিনস এই যে জিনিসটা এটাই আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কথাটার মানে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক ডান। এটা কি করে তুমি দেখাবে? স্যার ওয়ার্ক ডান দেখানো যায় যে ইনফিনিটি থেকে আপনি ও পয়েন্টে নিয়ে যেতে যতটা ওয়ার্ক ডান, আর এখান থেকে এতটা নিয়ে আসার পর এই পয়েন্টের থেকে এই পয়েন্টে নিয়ে যেতে যতটা ওয়ার্ক ডান, দুটোর যে ডিফারেন্সটা, so that difference is basically the change of potential energy that we can denote it by this. এবার যদি এটা পয়েন্ট মাস হয়ে থাকে, ইউনিট মাস, তাহলে আমি এম দিয়ে ডিভাইড করতে পারি বা এম এর ভ্যালু 1 ধরতে পারি। তো আমি যদি এম দিয়ে ডিভাইড করি মানে স্মল এম দিয়ে, তো স্মল এম দিয়ে ডিভাইড করলে এটা জি ইন্টু ক্যাপিটাল এম টু স্মল এম, স্মল এম কেটে গেল, আমার এটা আসবে। সো দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট পি। এইভাবে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা যে একটা ওয়ার্ক ডান সেটা বলতে পারি। Because change in potential is basically actually at a potential energy, but gravitational potential মানে change in potential energy per unit mass. So আমার এই মাসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট মাসটাকে আমি টেনে এনেছি। সো পয়েন্ট মাসটাকে আমি ইউনিট মাস ধরতেও পারি। তো সেই জন্য আমি এম দিয়ে ডিভাইড করলে আমি দেখছি এমটা কেটে যাচ্ছে। সো আলটিমেটলি ইউ আর গোয়িং টু গেট দিস, দ্যাট ইজ মাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। So gravitational potential actually sir actually একটা potential energy, মানে actually it's a work done, but only thing is sir work done এর ক্ষেত্রে ফর্মুলা হয় g into m into small m by r। এটা তো এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ ওয়ার্ক ডান, বিকজ আপনার ফোর্স যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্ট তার অপোজিট ডাইরেকশন আপনি করাচ্ছেন, এগেইনস্ট দ্য ফোর্সে আপনি নিয়ে যাচ্ছেন, তাহলে এইটা আপনার ওয়ার্ক ডান। তো এই ওয়ার্ক ডানটা এম এর ভ্যালুটা যদি ইউনিট মাস হয়, সো ফর ইউনিট মাস আপনার এই ভ্যালুটা এসে যাবে জি ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল আর। তো জি ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল আর, ইফ দ্যাট ইজ দ্য ভ্যালু ইফ ইউ রিসিভড, তাহলে ডেফিনেটলি স্যার এটা তো একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আসছেন, হুইচ ইউ কনভার্টেড, হুইচ ইউ ক্যান সে ইন আদার ওয়ার্ডস দিট ইজ এ কাইন্ড অফ পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। সো দ্যাটস ওয়াই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি যে কোনো পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বলতে যেটা বোঝায় সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক ডানের সাথে আমরা পার ইউনিট মাস, এটা যদি ইলেকট্রিক চার্জ হয় তাহলে পার ইউনিট চার্জ হবে, যেটা ক্লাস 12 ইলেকট্রিক ফিল্ডে পড়বে, বাট দ্য কনসেপ্ট ইজ সেম, একদম সেম কনসেপ্ট। তো এটাই হচ্ছে আমাদের বেসিক ফান্ডা, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান পার ইউনিট মাস, ফর ইউনিট মাস। এবার ঠিক সেইভাবে যেভাবে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বার করে দেখলাম, তাহলে এটা যদি একটা সলিড বা হোলো স্ফিয়ারের জন্য করা হয় তাহলে জিনিসটা কিরম আসতে পারে সেটা আমরা এবার দেখব। স্যার আয়োটা জিএমএম বাই আর কেন হলো? ইজ দ্য ওয়ার্ক ডান ইজ নট অন দ্য বডি? না, নেগেটিভ এই কারণে হয়, তার কারণ হচ্ছে অহনা দেখো এটা নেগেটিভ হবে। তুমি যদি লজিক্যালি দেখো কেন নেগেটিভ হবে, নেগেটিভ হবে, ওয়ার্ক ডান তো স্যার স্কেলার কোয়ান্টিটি, সেক্ষেত্রে কেন আপনি এটা নেগেটিভ বা ওয়ার্ক ডান বাই, বা যেটা আগের দিন অন বাই এর ফান্ডাতে বলেছিলাম, স্যার এখানে বেসিক্যালি কি হয় যে এই যে পয়েন্ট মাসটাকে আপনি টেনে আনছেন এই সাইডে, তো এখানে নেগেটিভ সাইড, রিমেম্বার পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়ালটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ আপনার ওয়ার্ক ডান তো একটা স্কেলার আসছে, পোটেনশিয়াল এনার্জি একটা স্কেলার। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কেউ যদি বলে এটা ভেক্টর কিনা, বলবে না এটা স্কেলার কোয়ান্টিটি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইটসেলফ ইটস এ স্কেলার কোয়ান্টিটি, ওটা কখনোই ভেক্টর না। তাহলে কি যে জন্য এটা মাইনাস হচ্ছে, এই মাইনাস সাইনটা আসছে কি করে? স্যার একটু আগে আপনি যদি লাস্ট ক্লাসটা তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখতে তাহলে বুঝে যেতে কেন আসছে। কারণ আমরা যখন করেছিলাম ভালো করে খেয়াল করো, জি এম ইন্টু ডিএক্স করে আমরা এখানে এক্স স্কোয়ার করেছিলাম, তাতে আমরা লিখেছিলাম আর1 টু আর2, এটা দিয়ে মেজার করেছিলাম। এখন মুশকিলটা হচ্ছে স্যার এই যে আর2টা, এটা আমার যদি হায়ারলি মানে আমি যদি ওখান থেকে টেনে আনি, ফর এক্সাম্পল আমি এটাকে ইন্টিগ্রেট করছি, তাহলে জিএম লিখবো, এটাকে আর1 ইন্টু আর2 লিখলাম, এটা এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স লিখলাম। এবার আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটা কত আসবে, এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, এখানে আসবে -2 প্লাস 1, এই টোটাল জিনিসটায় আর1 আর2। তো আমি এটা বসিয়ে দিই, আমার কত আসবে মাইনাস জিএম, আর এখানে আসবে 1 বাই এক্স, ইট কাম ডাউনস টু আর1 টু আর2।
এবার আমি টোটাল জিনিসটাকে যদি লিখি তাহলে এটা কত আসছে, 1/r2 মাইনাস 1/r1, এইটা আসে। এখন খেয়াল করে দেখুন স্যার, এই ক্ষেত্রে এই জিনিসটা যদি আপনার ইনফিনিটি হয়, ইফ দিস ইজ ইনফিনিটি, কারণ আপনি টেনে আনছেন ওই পার্টিকুলার ইউনিট মাসটা বা পয়েন্ট মাসটাকে ফ্রম ইনফিনিটি থেকে আপনি ক্যারি করে নিয়ে আসছেন, তাহলে ইফ ইউ ক্যারি দিস মাস ফ্রম ইনফিনিটি, তাহলে এই r1 এর ভ্যালুটা তখন তো ইনফিনিটি হবে। তো এই r1টা যদি ইনফিনিটি হয়, ইফ ইউ পুট দিস ভ্যালু, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু হাউ মাচ, এটা এসে যাবে 1/r2 মাইনাস 1/ইনফিনিটি। তো 1/ইনফিনিটির ভ্যালুটা হচ্ছে 0, তাহলে আপনার এখানে এসে যাচ্ছে gm/r2। এবার এটা r2 না বলে আমি r ধরতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি তো আলটিমেটলি এখানে বেসিক্যালি r ধরেই করছি, সো এটা আমি r লিখে দেব। এবার প্রশ্নটা হচ্ছে স্যার, এখানে একটা m ছিল, হ্যাঁ, তো আমি m বসিয়ে দিচ্ছি, অসুবিধা কি আছে, আমি এখানে m লিখে দিচ্ছি, তাহলে আমার পোটেন ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। তাহলে এখানে m বসিয়ে দিলাম, এখানে m বসিয়ে দিলাম, এখানে m বসিয়ে দিলাম, মানে পয়েন্ট মাস নিচ্ছি না, আমি এমনি মাস নিচ্ছি। তাহলে আমি m বসিয়ে দিলাম, আমার এটা এসে গেল g ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m/r2, মানে যেটাকে আমরা এখানে ফর্মুলার জন্য লিখছি g ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m/r। তো এই জিনিসটা কি স্যার? এটা ওয়ার্ক ডান। Actually, এটা potential energy we are representing in terms of work done, but actually it's a gravitational potential energy, that is capital G into capital M into small m/r. স্যার এই যে জিনিসটা, এটা তো একটা স্কেলার, তো এটাকে যদি আপনি স্মল m দিয়ে ডিভাইড করেন, অর্থাৎ আপনি পার ইউনিট মাসে যদি এটাকে কনভার্ট করেন, দেন ইউ আর গোয়িং টু গেট দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। দ্যাট মিনস এই যে g ইন্টু ক্যাপিটাল ইন্টু স্মল m/r আছে, সেটাকে যদি স্মল m দিয়ে ডিভাইড করেন, mm কেটে গেল, সো ইউ আর গোয়িং টু গেট gm/r। সো স্যার নেগেটিভ সাইন তো নেগেটিভই থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা নেগেটিভ কেন, তার আগে ফার্স্ট বুঝতে হবে স্যার, পোটেনশিয়াল যেটা বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান পার ইউনিট মাসে কনভার্ট করা হচ্ছে, অর ইউ ক্যান সে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর ইউনিট মাস অর ওয়ার্ক ডান পার ইউনিট মাস। তো আমার ওয়ার্ক ডানটাই যদি ইটসেলফ নেগেটিভ হয় স্যার, আমার তো এখানে ওয়ার্ক ডান নেগেটিভ বেরিয়েছে, আমার পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ, তাহলে অবভিয়াসলি আমি যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট পি তে ক্যালকুলেট করব, তো সেটা তো স্যার নেগেটিভ সাইনটা তো চেঞ্জ হবে না, বিকজ পয়েন্ট মাসটার জন্য স্মল এমটা 1 হয়ে যাবে, কিন্তু নেগেটিভ সাইন তো নেগেটিভই থাকবে, কারণ আমার এন্টার ওয়ার্ক ডানটা আমি দেখেছি নেগেটিভ, এন্টার পোটেনশিয়াল যে চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি নেগেটিভ আসছে থ্রু দিস ক্যালকুলেশন প্রসেস, তার জন্য আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা তো নেগেটিভই থাকবে। না, ঠিক আছে, বোঝা গেছে? আমি কি বোঝাতে পারলাম যে কোন লাইনে আমি বলতে চিন্তা করি? অতএব এই ডিডাকশনটা যেটা লাস্ট দিন দেখাচ্ছিলাম, এই জিনিসটা তুমি যদি দেখো স্যার, এখানে আপনি r1 এর জায়গায়, r1 মানে কি, একটা সার্টেন ডিস্টেন্স থেকে একটা সার্টেন ডিস্টেন্স টেনে আনছি। তো whenever we are talking about the gravitational potential, that means we are imagining from infinity we are carrying an unit mass, তো পয়েন্ট মাস। দ্যাট মিনস আপনি যদি ওয়ার্ক ডানের টার্মে দেখেন, তার মানে ওয়ার্ক ডান পার ইউনিট মাস। আর আপনি যদি বলেন পোটেনশিয়াল এনার্জির টার্মে এক্সপ্লেন করতে চাইবেন, তাহলে আমি বলবো পোটেনশিয়াল এনার্জি ফর ইউনিট মাস। তো আপনার এম এর ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। সো ফর ইউনিট মাসে যদি এম এর ভ্যালু 1 হয়ে যায়, তার জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটার ভ্যালু এইটা থাকবে না, তখন এইটা এসে যায়, বিকজ দিস ইজ ফর এম মাস, and if mass is unit, or if you say in other words work done per unit mass, তাহলে তো আপনি কি করবেন, এটাকে m দিয়ে ডিভাইড করবেন, তার জন্য আপনার gm/r আসবে, কিন্তু মাইনাস সাইনটা তো আর প্লাস হয়ে যাবে না, বিকজ আপনার এন্টার ওয়ার্ক ডান প্রসেসটাই তো নেগেটিভ ছিল যখন আপনি ইনফিনিটি থেকে টেনে এনেছিলেন। তো এইটা হচ্ছে বেসিক ফান্ডা। এই ফান্ডাটাকে বুঝলেই আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ব্যাপারটা বোঝা গেল, যে এটা কেন বলা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট মাস, or why we are saying this is negative, negative positive ব্যাপারটা কিছুই না স্যার, ওটা বেসিক্যালি যেদিকে ফোর্স কাজ করছে তার অপোজিট দিকে ডিসপ্লেসমেন্ট, ওটা কিছু না। বাট বেসিক ফান্ডাটা হচ্ছে কিভাবে এটাকে আপনি একটা ওয়ার্ক ডান পার ইউনিট মাস আর পোটেনশিয়াল এনার্জি ফর ইউনিট মাস বলতে পারেন, এটা হচ্ছে। তার মানে যে কোনো জায়গায় যখন পোটেনশিয়াল কথাটা ইউজ হবে, এতদিন আমরা জানতাম ভোল্টেজে পোটেনশিয়াল, এখন গ্র্যাভিটেশনের পোটেনশিয়াল দেখছি, বাট অ্যাকচুয়ালি স্যার এগুলো সবই এক ধরনের ওয়ার্ক ডান। ফর ইউনিট মাসে করছেন সেটা আলাদা ব্যাপার, অ্যাকচুয়ালি ইটস এ কাইন্ড অফ ওয়ার্ক ডান।
এটা হচ্ছে ফান্ডা। নাও কামিং ডাউন টু দ্য, তাহলে এবার আমাদের প্রশ্ন আসবে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যখন আমরা কনসিডার করছি তার দুটো কেস হয়, দুটো না অনেক কেসে, আমরা মেনলি এখানে দুটো দেখাচ্ছি স্যার। ফর ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল, ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল। আচ্ছা, এই ইউনিফর্ম স্ফেরিক্যাল শেলটা যার কিনা মাস হচ্ছে এম। তো আমরা একটু আগেই বলতে পারো যে স্যার আপনি একটু আগে ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি দেখিয়েছেন এটা। ইয়েস, উই হ্যাভ শোন দ্য ফিল্ড ইন্টেন্সিটি, বাট নাও উই আর গোয়িং টু সি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা ওই পয়েন্টে কিরম হবে এবং তার গ্রাফের অ্যানালিসিস কি করে করতে হয়। সো লেটস সি যে সেটা কিভাবে হবে। স্যার এখানে ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল কথাটার মানে কি স্যার? শেল মানে ভেতরটা ফাঁপা। যখনই শেল বলবে মানে হলো স্ফেয়ার। Any kind of shell mean holosphere. Uniform means mass is uniformly distributed. এমন নয় যে এখানে মাস বেশি ওখানে মাস কম, এরকম নয় স্যার, মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ওকে ফাইন। সো এই পার্টিকুলার কেসে কি করব, আমরা ফার্স্টে এই পার্টিকুলার স্ফেয়ারটাকে নিয়ে নিলাম। তাহলে এটা আমার একটা ইউনিফর্ম স্ফেরিক্যাল স্ফেয়ার, এই পয়েন্টে আমার সেন্টার আছে। সো দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দ্য সেন্টার লাইস। তো এটা যদি সেন্টার লাই করে তাহলে এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি সি ধরছি, এই পার্টিকুলার পয়েন্টটাকে বি ধরছি, এই পার্টিকুলার পয়েন্টটাকে এ ধরছি। সো তিনটে পয়েন্ট আমি নিলাম, বিটা সারফেসের ওপর, এটা সারফেস থেকে দূরে। আর আরেকটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে ডি, যে পয়েন্টটা বেসিক্যালি ওই হোলোস্ফিয়ারের ভিতরে। তো এখানে আমরা যে সিবি যেটা দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তো আরটা ডিফার করবে স্যার, এখানে ফার্স্ট কেসে আর, এটা পরের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু, মানে এই পয়েন্টে আমি বলতে পারি স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এ পয়েন্টে আমি বলতে পারি আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, আর ডি পয়েন্টে আমি বলতে পারি আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। দেখলেই বোঝা যাচ্ছে। এবার ফার্স্ট কেসে কি হবে, এরকম কেসে যদি আউটসাইড দ্য সেল থাকে, দ্যাট মিনস ওয়েন আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে কোন পয়েন্টে, মানে অ্যাট এ। সো অ্যাট এ তে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কত বলতে পারেন, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত, মানে ভি এ কত। যদি বলে ভি এ কত, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে জি ইন্টু এম বাই আর। এবার বলছে যখন আর ইজ ইকুয়াল টু আর, মানে অ্যাট বি, মানে অন সারফেস, মানে ভিবি বার করো স্যার, সেটা হচ্ছে জিএম বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে অন দ্য সারফেস। সি তে দেখা যাচ্ছে যখন আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, দ্যাট মিনস অ্যাট ডি। তো যখন ডি পয়েন্টে বার করতে বলছে, মানে ভিডি, এইটা বার করতে বলেছে যে যখন ভিডি মানে ভিতরে, মানে ভিতরে কত হবে। স্যার এই পার্টিকুলার কোয়েশ্চনে যখন বলছে স্যার ইন দিস কেস অফ, এটা যদি আমরা বলে থাকি স্যার হোলোস্ফিয়ার, সো উই আর টকিং অ্যাবাউট দ্য হোলোস্ফিয়ার। এইবারে শুরু হয়ে যাবে একটা মজা। স্যার দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোকেশন অফ পি ইনসাইড দ্য সেল। কেন? দেখো গুলিয়ে যাচ্ছে দুটোর সাথে। স্যার ইন্ডিপেন্ডেন্ট মানে স্যার ডি পয়েন্টটা এখানে হোক, 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 অথবা ডি পয়েন্টটা সারফেসের উপর হোক, মানে বি পয়েন্টে বা সারফেসের উপর যে কোনো জায়গায় হোক না কেন, স্যার আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট বি তে যা ছিল, বি তে মিনস অন দ্য সারফেস যা ছিল, ভিতরেও তাই থাকবে হলোর ক্ষেত্রে। অথচ ফিল্ড ইন্টেন্সিটিতে তা হচ্ছিল না, ফিল্ড ইন্টেন্সিটিতে হলো স্ফেয়ার হলে ভেতরে জিরো হয়ে যাচ্ছিল। বাট দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল স্যার সারফেসের উপরে যা হবে, সারফেসের ভিতরে, মানে এই যে হোলো স্পেসটা আছে, so all the hollow space have the same gravitational potential. That means if you take a point on the surface, whether it is B or any point on the surface, sir এই সারফেসের উপর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হবে এইটা।
And if you take any point inside the whole uniform spherical shell, মানে আপনি সেন্টারে নিতে পারেন, আপনি ডি পয়েন্টে নিতে পারেন, you can take any point inside the hollow shell, you will see there is absolutely independent of the location of the p inside the cell, মানে এই যে পয়েন্টটা, it is independent of the location, মানে ভিতরে নিলে কোথায় নিচ্ছেন তার উপর ম্যাটার করে না, so you will get the same result, that is gm by r. So this is very very crucial, এই জায়গাগুলো, এই দুটোর সাথে স্যার কোনো ডিফারেন্স হয় না। So once there is no difference, তাহলে আমাকে গ্রাফটা জানতে হবে কিরকম হবে। Now this is a problem কেন স্যার? বিকজ স্যার এটা তো নেগেটিভ আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইন্টেন্সিটি তো স্যার পজিটিভ ছিল, বাট হিয়ার ইউ সি দ্য গ্রাফ ইজ নেগেটিভ, তাহলে আমার গ্রাফটা জানতে হবে কিরকম হয়। এই গ্রাফের উপরই এবার নিটে যেই মেনে অঙ্ক দিয়েছে। সো বেসিক্যালি কি স্যার, এইটা আর এইটা হচ্ছে আপনার ভি, মানে দিস সাইড ইউ ক্যান কনসিডার ভি। এবার যে ভুলটা হবে, ইলেকট্রিক পোটেনশিয়ালের সাথে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের একটা ডিফারেন্স তৈরি হবে। স্যার এখানে কিন্তু এটা মাইনাসে আছে, দ্যাট মিনস আপনার এই যে পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটা আপনার আসছে জি ইন্টু এম বাই আর, তো গ্রাফটা কিরম হবে, এই যে পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন, সাপোজ এখানে একটা পয়েন্ট নেওয়া হলো, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। স্যার এই পয়েন্টটার নাম ধরো সি, মানে এখানে যেটা সি আছে তুমি দেখতে পাচ্ছ, এখানে সি কোথায় আছে, সেন্টারে, তো এটা আমার সেন্টার। এই পয়েন্টটা হচ্ছে স্যার আপনার ডি পয়েন্ট, সো ইউ ক্যান কনসিডার দিস ইজ ইউর ডি পয়েন্ট, দিস ইজ ইউর বি পয়েন্ট, দিস ইজ ইউর এ পয়েন্ট, এন্ড দিস ইজ বিয়ন্ড এ। আপনার কিন্তু গ্রাফ এরকম যাবে, মানে আপ টু বি আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ সেম, মানে ইফ ইউ ড্র এ স্ট্রেট লাইন লাইক দিস, এরকম ভাবে যদি আপনি একটা লাইনকে ড্র করেন, then you will find in this case এটা ডটেড গেল, and after that surprisingly স্যার গ্রাফটা কিন্তু এইবার একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার শেপ নিয়ে এরকম বেরিয়ে যাবে। So this will be your rectangular hyperbola, but এই পোর্শনে কিন্তু স্ট্রেট, তার মানে এটা কি, তার মানে এই পয়েন্টটা হচ্ছে স্যার স্মল r is equal to ক্যাপিটাল R, বি পয়েন্টটা, কারণ আপনি দেখুন বি পয়েন্টের ওপর মানে এইখানে যা কিছু থাকবে তাহলে স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R হবে, কারণ আপনার রেডিয়াস মানে কি সারফেসের উপর থাকছে, তো স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R, ঠিকই আছে। স্যার বি থেকে এ পয়েন্ট, মানে এই বি থেকে এ পয়েন্ট, এই যে পোর্শনটা, স্যার দিস পার্টিকুলার পোর্শন ইজ অ্যাবভ দ্য সারফেস, মানে বিয়ন্ড দ্য সারফেস। স্যার এই পার্টিকুলার পোর্শনে r ইজ গ্রেটার দেন ক্যাপিটাল R, আর এই যে পোর্শনটা আপনি দেখছেন এটা r ইজ লেস দেন ক্যাপিটাল R। আপনি খেয়াল করে দেখুন, এই যে কথাটা বলা হচ্ছে এই লাস্টে যে দুটোতেই সেম হচ্ছে, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পজিশন অফ দ্য পয়েন্ট ইনসাইড দ্য হোলো স্ফেরিক্যাল শেল হোলো স্ফিয়ার অর ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল, মানে কোন শেল যদি হয় তার ভিতরে যে কোনো পয়েন্ট আপনি নিন না কেন, আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সারফেসে যা হবে সেটার সাথে ইকুয়াল হবে। সো আপনার সারফেসে যে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যা হয়েছে, if you carry any particular point, whether you take it in the center, whether you take it in this between this 2 point, D point and in E, D, যে কোনো point inside the spherical shell, your gravitational potential will be same as that of the surface. So it is independent on the position of that particular point if you take it inside the cell. সেই কারণেই স্যার এই পার্টিকুলার পয়েন্টে দেখুন আপনার কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে চেঞ্জ হচ্ছে না, মানে আপনি আস্তে আস্তে সেন্টার থেকে সারফেসের দিকে যাচ্ছেন, তার মানে কি আপনি সেন্টার থেকে আস্তে আস্তে সারফেসের দিকে যাচ্ছেন। দুটোকে খেয়াল করো, এই গ্রাফটার সাথে এই পয়েন্টটা তাই মিন করছে যে আপনি সেন্টার থেকে সারফেসের দিকে যাচ্ছেন, কিন্তু আপনার গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু পোটেনশিয়াল কিন্তু একটুও চেঞ্জ হয়নি, আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। কেন? কারণ এখানে তো স্যার সারফেসেও যা পোটেনশিয়াল, ভিতরে প্রতিটা পয়েন্টে সেম পোটেনশিয়াল, এবং সেন্টারে আপনি দেখুন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সেম আছে। দ্য বিউটি ইজ once you cross the point B and go outside the hollow spherical cell, you will see a rectangular hyperbola will come. So this is the rectangular hyperbola will proceed. তারপরে আপনার আস্তে আস্তে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা এরকম হবে। So that means এই পোর্শনটায় আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কনস্ট্যান্ট টিল সারফেস।
After that, it will become a rectangular hyperbola. So it will become a rectangular hyperbola. So এখানে আপনি বলতে পারেন যে this is basically এটা আসবে, সরি r, not r square. সো এই যে ব্যাপারটা, এটা আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে এই রকম ভাবে গ্রাফটা হয়। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই ডিনোটস দিস থিং। ঠিক আছে, এবার আমরা দেখবো স্যার এটা তো হলো স্ফেরিক্যালে গেল, তার মানে আমরা হলো স্ফিয়ার সলিড স্ফিয়ারে দুটোর ফিল্ড ইন্টেন্সিটি দেখে নিয়েছিলাম। এবার হলো স্ফিয়ার সলিড স্ফিয়ারে দুটোর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অ্যানালিসিস করছি। So that means we are analyzing gravitational point field, a gravitational potential outside the shell. Shell bolchi mane it's a uniform spherical shell, that means hollow sphere, but uniform mane mass is uniformly distributed. So outside e hole eita consider korbo, over the surface hole gravitational potential eta consider korbo, any point inside the shell hole gravitational potential eita consider korbo, তার গ্রাফ হবে নেগেটিভ। তো এবার তুমি বলতে পারো স্যার গ্রাফটা স্যার এরকম হয়ে এরকম কি এরকম কেন গেল না, এরকম সোজা যেত প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেন ইট উইল বি এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কেন হলো না? হবে না। The reason is it is negative, it starts from negative, that means at the point C সেন্টারে যাও বা যে কোনো পয়েন্টে যাও তোমার ওটা নেগেটিভ স্কেল থেকে আসবে, ওই জন্য গ্রাফটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়ে এদিকে যাবে না, এটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়ে এটা উপর থেকে এদিকে উঠবে। সো দিস ইজ দ্য ফান্ডা বিহাইন্ড ইট, এটি হচ্ছে এটার ফান্ডা। হ্যাঁ, সেন্টার অফ দ্য আর্থেও কি সেম, সেন্টার অফ দ্য আর্থে এটা হবে না প্রীতম, বিকজ সেন্টার অফ দ্য আর্থ ইজ আর্থ ইজ নট এ হোলো স্ফিয়ার, আর্থ ইজ এ সলিড স্ফিয়ার, আমরা সেটা এখনো দেখাইনি, বিকজ দুটোর মধ্যে তফাৎ আছে। এখানে আমরা ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল কথা বলছি প্রীতম, আর্থ ইজ নট এ হোলো স্ফিয়ার, আর্থ ইজ এ সলিড স্ফিয়ার। সো ইন কেস অফ আর্থ we have to consult or we have to go by the process which is applicable for solid sphere. Solid sphere এর gravitational potential যা যা হয় different point এ, আর্থের ক্ষেত্রেও সেটা হবে, but earth is basically we have to consider it as a solid sphere, but here we are talking about the gravitational potential of a hollow sphere or uniform spherical shell, অতএব দুটো এক নয়। Now we are moving to the solid sphere and we will check that what is the exact gravitational potential at different points which you can compare with the earth. আমরা আসছি সেটাতে, ওটাই বাকি আছে এখন। এবার দেখো লাস্ট পার্ট নট দ্য লিস্ট, দ্যাট ইজ যদি সলিড স্ফিয়ার হয় তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি হবে। তার মানে চারটে জিনিস আমরা ডিসকাস করলাম। এক, ফার্স্টে ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল and a solid sphere. Uniform spherical shell মানে হচ্ছে হোলো স্ফিয়ার, তার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি দেখালাম প্রথম গ্রাফ দুটোতে। তারপরে আমরা এলাম একটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি পার্ট, সেটা আলাদা হয়ে গেল, আর একটা হচ্ছে পোটেনশিয়াল পার্ট মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল পার্ট। এবার সেই পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আবার ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল আছে এবং সলিড স্ফিয়ার আছে। এবার আমরা যাচ্ছি সলিড স্ফিয়ার, যেটাকে তুমি আর্থের সাথে রিতম কম্পেয়ার করতে পারো। So now we are comparing these things. So we will check for solid sphere and that particular solid sphere having a mass m. তাহলে এটা কার সাথে কম্পেয়ার করা যাবে? আর্থের সাথে, যেটা তুমি জানতে চাইছিলে রিতম। শুধু তাই না স্যার, এটা কি বার করতে চাইছি আমরা? স্যার ফিল্ড ইন্টেন্সিটি তো আমরা আগেই বার করেছি, that we are going to calculate going to estimate the gravitational potential. সো এটা আমরা দেখবো জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়। সো লেটস ড্র এ সলিড স্ফিয়ার। তো আমরা এখানে একটা সলিড স্ফিয়ার নিলাম, এরকম ভাবে একটা সলিড স্ফিয়ার আছে। সো ইউ হ্যাভ ড্র, দিস ইজ এ রাফলি জাস্ট এস্টিমেট করো, ইট ইজ এ সলিড স্ফিয়ার, এটা তোমার একটা সলিড স্ফিয়ার। এবার এই সলিড স্ফিয়ারে তোমার এটা সেন্টার আছে, দিস ইজ দ্য সেন্টার, দিস ইজ দ্য সারফেস, this is a particular point A over here and this is a point inside the center. তো এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে C, এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে B, এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে A, আর এটা হচ্ছে A and beyond. So this moved up to infinity.
এবার এই যে ডি পয়েন্টটা, দিস পার্টিকুলার পয়েন্ট ডি হুইচ ইজ রিসাইডস ইনসাইড দ্য স্ফিয়ার। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমার এখানে সিবি যেটা বলেছে, দ্যাট ইজ সিবি বেসিক্যালি দ্য আর হুইচ ইজ বেসিক্যালি নাথিং বাট দ্য রেডিয়াস অফ দ্য সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ারটা রেডিয়াস আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে এই ডিস্টেন্সটা আমি ফার্স্টে আর নিচ্ছি। এবার মাইন্ড ইট, এই পয়েন্টে তার মানে কি মেজার হবে স্যার, আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এই কন্ডিশনটা। বি পয়েন্টে কি মেজার হবে স্যার, আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এটা। আর ডি পয়েন্টে কি মেজার হবে স্যার, আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। তিনটে জিনিস মেজার করবো, তারপর তার গ্রাফ ড্র করবো। ফার্স্ট, নাম্বার ওয়ান, sir, if r is greater than capital R, that means the point is, this particular point A is outside the hollow cell. That means আমার এটা আর্থ আছে সাপোজ, তো আমার আর্থের সারফেস থেকে বা সেন্টার থেকে r ডিস্টেন্স, স্মল r ডিস্টেন্স, and that r is greater than the radius of the earth. এই স্মল rটা greater than the radius of the earth, কারণ radius of the earth তো cb, মানে সেটা তো এইটুকু। তো আমার rটা তো এর থেকে বড় আছে। এখানে আমাকে কেউ যদি বলে আচ্ছা ভাই VA কত হবে, that means we are trying to find out what gravitational potential of a particular point, a পয়েন্টে gravitational potential কত, সেটা আমরা বার করতে চেষ্টা করছি। সো যখন আমরা a পয়েন্টে gravitational potential বার করতে চাইবো, সো এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা কত দেখব, সেটা কিভাবে বার করব? স্যার এখানে কোনো ডিফারেন্স হবে না, দ্যাট মিনস দিস উইল বি রিমেন সেম অ্যাজ দিস। অর্থাৎ আপনি হোলোর ক্ষেত্রে যেটা করেছিলেন, দেখুন দুটোর ক্ষেত্রে এটা যদি আপনি দেখেন, এটা আপনি হোলোর ক্ষেত্রে বার করেছেন, পয়েন্ট ইজ আউটসাইড, আর এটা আপনি বার করলেন, এটা হচ্ছে সলিডের জন্য বার করলেন। তো স্যার দুটোর ক্ষেত্রে তো সেমই হলো, আলটিমেটলি এইটার যা হচ্ছে এই দুটো তো বেসিক্যালি সেমই আসছে। সো দিস ইজ বেসিক্যালি সেম অ্যাজ দিস, কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম। এবার আমরা কি করছি, সারফেসের উপর নিয়ে দেখবার চেষ্টা করব, 2 নম্বর। সো ইফ আই টেক r is equal to capital R, মানে small r is equal to capital R, that means what, that means sir you are basically carrying the point mass from A point to the B point. আপনি তো ইনফিনিটি থেকে মাসটাকে টেনে আনছিলেন, এ পয়েন্টে এসে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্টার্ট হয়েছে, ইউ হ্যাভ মেজার্ড ইট এন্ড ইউ হ্যাভ সিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু দিস সলিড স্ফিয়ার এট দ্য পয়েন্ট A is gm minus gm by r. Now at the point B you have calculated সেই gravitational fieldটা কত আসছে at the point VB, so it comes down to minus gm by capital R. এটা আসবে। Now the third point, এইটা হচ্ছে সবথেকে, দেখবে সবসময় ভিতরে গেলেই গন্ডগোলটা হচ্ছে। থার্ড পয়েন্টটা খুব ক্রুশিয়াল, এটাই ম্যাক্সিমাম দিয়ে থাকে, সেটা হচ্ছে if this r and that is less than, that means রেডিয়াসের থেকে স্মল আরটা, that means পয়েন্টটা কি, পয়েন্টটা ইনসাইড দিস সলিড স্ফিয়ার, মানে আর্থের ভিতরে চলে গেছে, সেই পার্টিকুলার পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা না, পোটেনশিয়াল কত সেটা তোমায় বার করতে বলছে। স্যার ইন দ্যাট পার্টিকুলার কেস, দ্যাট মিনস উই আর গোয়িং টু ক্যালকুলেট VD, সো দিস VD ইজ ইনসাইড। স্যার ভিডিটা হবে G into m by 2r3, এই ফর্মুলাটাই খালি মনে রেখো ফর দ্য টাইম বিং। So this will be the gravitational field at the point D. এই যে D পয়েন্টটা আপনি দেখছেন, ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে, সেটা হবে এইটা। So that means এখান থেকে স্যার একটা জিনিস বোঝা যায়, স্যার ধরুন এই আর এর এখানে আর কতটুকু আছে, স্যার এখানে আর মানে হচ্ছে CD, মানে এই যে এই পোর্শনে যে আরটা, সেই আর এর ভ্যালুটা এই পার্টিকুলার কেসে CD ইজ দ্য আর। হ্যাঁ তাই হওয়া উচিত, কারণ সেন্টার থেকে এইটুকু ডিস্টেন্স আপনার আর আসছে। সো এইটুকু ডিস্টেন্স যদি আর হয়, দ্যাট মিনস উই ক্যান সে এই ভিডি পয়েন্টে, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড উই ক্যান রিফ্লেক্ট বাই দিস, দ্যাট মিনস এনি পয়েন্ট হুইচ ইজ ইনসাইড দ্য আর্থ অর ইনসাইড এনি সলিড স্ফিয়ার, যে কোনো সলিড স্ফিয়ারের ভিতরে যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যদি বার করতে হয়, নট ফিল্ড, পোটেনশিয়াল। সো ডি পয়েন্টে পোটেনশিয়াল হতে পারে, বা এরকম কোনো একটা পয়েন্ট হুইচ ইজ ইনসাইড দ্য সলিড স্ফিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, তাহলে স্যার এই ফর্মুলাটা ইউজ করবো। কিন্তু এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে স্যার, আর ইজ কনস্ট্যান্ট ফর দ্যাট পার্টিকুলার সলিড স্ফিয়ার, আর ইজ কনস্ট্যান্ট, মানে ক্যাপিটাল আর ইজ কনস্ট্যান্ট।
স্মলার এর ভ্যালুটা যত বাড়ছে, খেয়াল করে দেখুন, স্মলারটা বাড়া মানে ডিফারেন্সটা কিন্তু স্যার কমে যাবে, আর বাকিগুলো সব কনস্ট্যান্ট আছে, তাহলে এই ডিফারেন্সটা যদি কমে যায় তার মানে আমার ফিল্ডটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে আপনি সেন্টার থেকে যত সারফেসের দিকে এগোচ্ছেন আপনার গ্র্যাভিটেশন পোটেনশিয়াল কমে যাচ্ছে, এবং মজার ব্যাপার সারফেসে এসে ইট বিকামস GM/r, এই পার্টিকুলার পোর্শনটা এসে যাবে। তো এই মানে এই জিনিসটার উপর দাঁড়িয়েছে। এবং এটা কি করে করা যায় স্যার, দেখুন এই ফান্ডা থেকে যখন সারফেসে আপনি আসছেন তখন আর এর ভ্যালুটা কত হবে, R=R। যখন আপনি সারফেসে আসবেন at that time your small r will become capital R, এটাই হবে। আপনি সেটা বসিয়ে দিন, তাহলে আপনি বসিয়ে দিলে দেখুন কত আসছে, GM/2r³ ইন্টু এখানে হবে 3r² - r², এটা আসবে। সো আলটিমেটলি ইট কাম ডাউন টু, দেখুন GM/2r³ ইন্টু 2r², তো 2 কেটে দিলেন, এখানে r² কেটে দিলেন, সো আলটিমেটলি ইট কাম ডাউন টু GM/r, মানে এটা নেগেটিভ আগেও আছে। সো এই যে GM/rটা এলো, এটা কোথায়, সারফেসের ওপর। তাহলে আমরা এই যে ফর্মুলাটা দেখিয়েছিলাম এটা তো ঠিকই আছে, সারফেসের ওপর আমরা দেখছি VB=GM/r, তাহলে আমরা তো এটা পেয়েছি অলরেডি। তাহলে এইভাবে তার মানে অ্যাকচুয়ালি স্যার আপনি জিনিসটাকে ক্যালকুলেট করলেন, মানে ইনসাইড দ্য স্ফেয়ার থেকে আপনি যখন টেনে বার করে আনছেন এটাকে, পয়েন্ট মাসটাকে যত দূরে নিয়ে যাচ্ছেন তত আপনার এইটা বাড়ছে, মানে টোটালটা কমে যাচ্ছে। সো আপনার সারফেসের কাছে গিয়ে ওটা মিনিমাম হয়ে যাচ্ছে, তারপরে আবার অন্য ফর্মে চলে যাবে, সেটা তো আর এর ব্যাপার, আরো কমতে থাকবে, সেটা আলাদা। বাট দিস ইজ বেসিক্যালি দ্য ওয়ে উই ক্যান ক্যালকুলেট ডিফারেন্ট পয়েন্টসে সলিড স্ফেয়ারের জন্য। হ্যাঁ স্যার, ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস করছে রেডিয়াসের ওপর। যখন না না, এখন তো ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা কথা বলছি না, আমরা তো গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে কথা বলছি, তো ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমাদের দরকার নেই। উই উইল ফোকাস অনলি অন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে কোনো কথাই বলছি না, উই আর টকিং অনলি অ্যাবাউট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। ঠিক আছে, সো তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ভালো করে বুঝে নাও, যে এটা কিভাবে কাজ করছে, কোন পয়েন্টে কত হচ্ছে, জাস্ট সেইটাকে মাথার মধ্যে রাখো। এই হচ্ছে ফান্ডা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটার গ্রাফটা কিরম হবে, হাউ দিস গ্রাফ ইজ লুক লাইক। এবার গ্রাফটার দিকে তাকাও, কারণ এটা কার গ্রাফ করছি স্যার, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের গ্রাফ করছি ফর সলিড স্ফেয়ার। আগের গ্রাফটা কার হয়েছিল স্যার, এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের গ্রাফ হয়েছিল ফর হোলো স্ফেয়ার। তো আমরা এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের গ্রাফ করছি, অ্যালং ওয়াই অ্যাক্সিসে আমরা ভি টানবো, আর অ্যালং এক্স অ্যাক্সিসে আমাদের আরটা যাবে। তো সাপোজ দিস ইজ মাই সেন্টার, তো এইখানে আমার আর আছে, দিস ইজ দ্য ডিরেকশন অফ আর, এই পার্টিকুলার পয়েন্টে আমরা ভি দিচ্ছি। এবার খেয়াল করে দেখো এই যে জিনিসটা, এই যে গ্রাফটা স্যার, এই গ্রাফটা এরকম হয় যে এই যে পার্টিকুলার পয়েন্টটা, সো দিস পার্টিকুলার পয়েন্ট আর এই যে পার্টিকুলার পয়েন্ট আছে, এটাকে তুমি লিখছো GM/r। এটা স্যার এই পয়েন্টটা আমরা লিখি 3/2 GM, দিস মাচ বাই আর। আমি আসছি কি করে হচ্ছে সব বলছি। এবার এইখান থেকে গ্রাফটা এরকম ভাবে নামবে, নেমে এটা গিয়ে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়ে বেরিয়ে যাবে। স্যার এখানে একটা বক্স শেপের জিনিস হবে, মানে এখান থেকে এইটা আসবে এরকম, এই পয়েন্টটায় কাট করবে, এখান থেকে এটা এই পয়েন্টে কাট করবে, মানে আমি পয়েন্টটা একটু উপরে হয়ে গেছে, এটা এখানে হবে। এই যে পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সারফেসের পয়েন্ট, মানে এখানে হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই যে পোর্শনটা দেখছেন এখানে আর লেস দেন ক্যাপিটাল আর, আর এখান থেকে এই যে পোর্শনটা দেখছেন সেটা আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এই পার্টিকুলার পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ সি। এখানে যে সারফেসের ওপর পয়েন্টটা দেখছেন এটা হচ্ছে বি, আর এই সাইডের পয়েন্টটা হচ্ছে এ। সো এইভাবে থাকে, আর এই ডি পয়েন্টটা সামহায়ার এখানে লাই করছে, সাপোজ আমি এই পয়েন্টটাকে ডি ধরলাম, সাপোজ দিস পয়েন্ট ইজ ইউর ডি। তো এই হচ্ছে নেচার অফ দ্য গ্রাফ। এবার তুমি বলবে
তাহলে স্যার এখানে মাইনাস জিএম যেটা করেসপন্ড করছে সেটা এখান থেকে এসে ইধারে জিএম করেসপন্ড করছে, কারণ এই পয়েন্টে আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা যে মাইনাস জিএম বাই আর হয় সেটা তো আমরা অলরেডি করেই দেখে ফেলেছি, সারফেসের ওপর মাইনাস জিএম বাই আর হবে। কিন্তু সেন্টারে যে এটা হবে এটা বুঝলেন কি করে? তোমাকে কোয়েশ্চেন দেওয়া হতে পারে সেন্টারে, আর্থের সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত সেটা প্রুফ করে দেখো, সাবজেক্টিভ কোয়েশ্চেন। তুমি বলবে সিম্পল স্যার, যে কোনো পয়েন্টে আমরা জানি গ্র্যাভিটেশনাল ফিল্ড এইটাকে দিকে তুমি যদি তাকাও তো তুমি বলবে সেন্টারে এই আরটা জিরো হয়ে যাবে, দ্যাট মিনস ওয়েন আর ইজ ইকুয়াল টু জিরো ইট মিনস অ্যাট দ্য সেন্টার, সেন্টারে যাবে। হ্যাঁ রিতম বলো। স্যার সেন্টার অফ দ্য আর্থে মানে এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ফিল্ড ইনফাইন মানে আনডিফাইন্ড হওয়া উচিত, কারণ আর্থ তো জিরো হয়ে যাচ্ছে। সেন্টার অফ দ্য আর্থে গ্র্যাভিটেশনাল ফিল্ড আনডিফাইন্ড হবে না। কেন হবে না? তার কারণটা হচ্ছে, ধরো আমার এই ভিডি পয়েন্টটায় গ্র্যাভিটেশনাল ফিল্ড, লজিক অ্যাপ্লাই করো স্যার, এখানে এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, 2r³ ইন্টু 3 ইন্টু আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তার মানে স্যার আর্থের ভিতরে, নট অন দ্য সারফেস, সারফেসে কত হয় সেটা তো স্যার আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দেখিয়ে নিয়েছি। আর্থের ভিতরে যে কোনো সলিড স্ফেয়ারের ভিতরে, নট অনলি আর্থ, যে কোনো সলিড স্ফেয়ারের ভিতরে যদি আমায় বলে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, ভাই বলতে পারবে? গ্র্যাভিটেশনাল ফিল্ড না, সরি আমি ফিল্ড বলছি, সরি, পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত তুমি বলতে পারবে? তখন তুমি বলবে যে কোনো সলিড স্ফেয়ারের, আর্থ ইজ এ সলিড স্ফেয়ার, যে কোনো সলিড স্ফেয়ারের ভিতরে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যেটা, সেটা এই ফর্মুলা দিয়ে ডিনোট করা যায়। এবার কখন এটা হয় স্যার, আর এর ভ্যালুটা যখন জিরো তখনই না পয়েন্টটা, এই দেখো পয়েন্টটা প্রথমে কোথায় ছিল, এই পয়েন্টে এটা ছিল স্মল আর, সেখান থেকে তুমি আস্তে আস্তে পয়েন্টটাকে টেনে এনে সারফেসে আনলে, তাহলে সেখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। তারপরে আরো তুমি এটাকে টেনে নিয়ে গেলে ডি পয়েন্টে আনলে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করছো। এবার এই ডি পয়েন্টটা থেকে তুমি যখন সি পয়েন্টটা মানে সেন্টারে নিয়ে যাচ্ছ, তো সেন্টারে নিয়ে গেলে তোমার কি হবে, দ্যাট মিনস ইফ আর ইজ ইকুয়াল টু জিরো, যদি আর ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায় দেন ইউ ক্যান সে এই ফর্মুলাটা তখন কত হচ্ছে, জিএম বাই 2r³ ইন্টু 3r স্কোয়ার মাইনাস জিরো। তো এখানে আর স্কোয়ার এটা কেটে গেল এর সাথে, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু 3/2 জি ইন্টু এম বাই আর, এইটা পেয়ে গেল। দ্যাট মিনস তোমাকে যদি কোয়েশ্চেন দেয় নিটে খুব WBJEE চট জলদি বার করতে হবে স্যার ফর্মুলা, এটা তো মুখস্থই হয়ে যাবে করতে করতে, যে স্যার সেন্টারে যদি সেটা সলিড স্ফেয়ার হয় তাহলে তার সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি যেটা পাবো সেই ফিল্ডটা হচ্ছে -3/2 GM বাই আর, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড আই উইল গেট। কি করে পেলে স্যার? এইভাবে পেলাম। এটা আমরা জানি যে যে কোনো সলিড স্ফেয়ারের ভিতরে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, নট ফিল্ড, সরি পোটেনশিয়াল, সো পোটেনশিয়াল কত হবে সেটা এই ফর্মুলা দিয়ে ডিনোট করা যায়। এবার যদি সেটা সেন্টারে হয় তার মানে স্মল আর ইজ ইকুয়াল টু জিরো, তো স্মল আর যদি জিরো হয় তাহলে এখানে জিএম বাই 2r এটা বসালাম, আর এর ভ্যালুটা জিরো, স্মল আর জিরো পুট করলাম, 3r স্কোয়ার লেখা আছে, তাহলে এটা কেটে গেল, কেটে গেলে এটা -3/2 GM বাই, সেই জন্য আমি এখানে দেখো এই পয়েন্টটাই লিখেছি, এই যে পয়েন্টটা এখানে লেখা হয়েছে তার কারণ এটাই, যে -3/2 GM, বিকজ তোমার সি পয়েন্টটা করেসপন্ড করছে কোনটাকে, এই যে স্ফিয়ারটায় তোমার সি পয়েন্ট যদি দেখো, তোমার সি পয়েন্টটা হচ্ছে সেন্টার। তো সেন্টারে যে তোমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যেটা, সেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা যে এটা হবে সেটা তুমি বুঝলে কি করে? এইভাবে। আর তুমি যেটা বলছো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি গুলিয়ে গেলে চলবে না, সেটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি কত হয় আর হোলো স্ফিয়ারের ক্ষেত্রে কত হয় দুটো আমরা আলাদা করে আগে দেখেছি। যখন আমরা হোলো স্ফিয়ার নিয়ে কথা বলছিলাম সেই ক্ষেত্রে কিন্তু হোলো স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের জিরো হচ্ছে, কিন্তু যখন সলিড স্ফিয়ার নিয়ে কথা বলেছি সেক্ষেত্রে ইন্টেন্সিটি আমাদের হচ্ছিল জি ইন্টু স্মল এম ইন্টু এম ইন্টু স্মল আর বাই r³। আমরা একটা ফর্মুলা এখানে লিখেছিলাম, ভালো করে দেখো এই জায়গাটা, এই ফর্মুলাটার দিকে খেয়াল করো, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখেছিলাম, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু আর ডিভাইডেড বাই ক্যাপিটাল r³। সো আর্থের ভিতরে সেন্টারে কেউ যদি বলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত,
তো তোমাকে কেউ যদি বলে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত, তখন এবার তুমি বলবে স্যার এই আরটা জিরো হয়ে যাবে, তাহলে তুমি বলবে দিস ইনটু জিরো ডিভাইডেড বাই আর কিউ, সো ইট কাম ডাউনস টু জিরো। সো এটা হচ্ছে বেসিক্যালি আর্থের সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত, এটা হচ্ছে আর্থের সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। কি করে পেলে? স্যার এই ফর্মুলাটা ইউজ করলেই তো পাওয়া যাবে, বিকজ আমার আর্থের ভিতরে বা যে কোনো সলিড স্ফিয়ারের ভিতরে কেউ যদি বলে হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, সো ইউ ক্যান মেজার ইট বাই দিস ফর্মুলা। স্যার এই ফর্মুলা দিয়ে মেজার হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইনসাইড এ সলিড স্ফিয়ার। তো আপনার আরটা যখন, এই স্মল আরটা যখন জিরো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইট কাম ডাউনস টু জিএম ইনটু জিরো ডিভাইডেড বাই আর কিউব, এইটা আসছে। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু জিরো হয়ে গেল। তাহলে আর্থের ভিতরে সেন্টারে কত হবে স্যার? জিরো হবে। এবার যদি বলে তাহলে হলো স্ফিয়ারের, তো স্যার সেন্টারে বলে না, সব জায়গাতেই আপনার ফিল্ড ইন্টেন্সিটি মানে ভিতরে যাওয়া মানে ফিল্ড ইন্টেন্সিটি জিরো হয়ে যাচ্ছে। এবার যখন আমরা পোটেনশিয়াল বার করব আর্থের ভেতরে, স্যার সেটাতে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব, উই আর গোয়িং টু ইউজ দিস ফর্মুলা। এবার এই ফর্মুলাতে খেয়াল করে আমরা দেখব যে এখানে স্যার যখন স্মল আর এর ভ্যালুটা জিরো হয়ে যাবে তখন এইটা জিরো হয়ে যাচ্ছে। তো এটা জিরো হয়ে গেল মানেই আমার কত থাকছে? জিএম বাই টু আর কিউ ইন্টু থ্রি আর স্কোয়ার। তো আর স্কোয়ার এখানে কেটে গেল, থ্রি বাই টু জিএম বাই ক্যাপিটাল আর। এইটা হচ্ছে সেন্টারে পোটেনশিয়াল। তাহলে একটা হচ্ছে সেন্টারে পোটেনশিয়াল, আর একটা হচ্ছে সেন্টারে ইন্টেন্সিটি মানে ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটিটা জিরো হবে, পোটেনশিয়ালটা জিরো হবে না। কেন জিরো হবে তার লজিক দেখলে স্যার দেখা যায় যে আর্থের ভিতরে যদি আমি ফিল্ড ইন্টেন্সিটি মেজার করতে চাই যে কোনো পয়েন্টে, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করি। দিস ইজ দ্য ফর্মুলা উই ইউজ। তো আপনার স্মল আর এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, তাহলে আপনার যে কোনো মানে ওই পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি জিরো। তো স্মল আরটা কখন জিরো হতে পারে স্যার? যখন এই যে ডি পয়েন্ট যেটা দেখছেন না, ওইটা যখন ওই সি পয়েন্ট মানে সেন্টারে চলে যাবে, তখনই স্মল আরটা জিরো হয়ে যাবে। সো সেন্টারে তার মানে আর্থের ক্ষেত্রে ফিল্ড ইন্টেন্সিটিটা জিরো হয়ে যাচ্ছে। এটাই তুই জানতে চাইছিলি রিতম, তাই তো? ক্লিয়ার? এটাই তো তুই জানতে চাইছিলি যে আর্থের সেন্টারে ফিল্ড ইন্টেন্সিটিটা জিরো হয়ে যাচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? সেটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে এইটা। তোর যদি এখানে স্মলার যেটা আছে সেই স্মলার এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, দ্যাট মিনস এই সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এই পয়েন্টটা সি এর ওপর চলে যাবে, মানে সেন্টারে চলে যাবে। সেন্টারে চলে যাবে মানে স্মলার কিছু থাকছে না, তার মানে এখানে জিএম বাই আর কিউ ইন্টু জিরো, সো আলটিমেটলি ইট বিকাম জিরো। সো অ্যাট দ্য সেন্টার ইট উইল বিকাম জিরো। আর তুমি যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল নিয়ে কথা বলছো, সেক্ষেত্রে স্যার পোটেনশিয়ালটা জিরো হবে না সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, বিকজ পোটেনশিয়াল ইনসাইড দ্য সলিড স্ফিয়ার ক্যান বি ডিটারমাইন্ড বাই দিস ফর্মুলা। তো সেখানে আপনার এই স্মল আরটা জিরো হয়ে যাবে। সো স্মল আর জিরো মিনস হোয়াট? এই পোর্শনটা জিরো হলো, বাকিটা তো থেকে গেল। তার মানে ইট কাম ডাউনস টু থ্রি বাই টু জিএম বাই ক্যাপিটাল আর। এটা হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য সলিড স্ফিয়ার। এটা আর্থ বলে না। এবার এই মাসটা যদি আর্থের হয়, রেডিয়াসটা যদি আর্থের হয়, তাহলে এটা আর্থের হবে। এটা যদি অন্য কোনো সলিড স্ফিয়ার হয়, তাহলে সেটা সলিড স্ফিয়ারের হবে। এইটা হচ্ছে বার করার ফান্ডা, মানে এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। আর এই গ্রাফটার নেচারটা, যে গ্রাফটা অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল গ্রাফ ফর সলিড স্ফিয়ার, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল গ্রাফ ফর হোলো স্ফিয়ার, gravitational intensity graph for hollow sphere, this one, and gravitational intensity or field intensity graph for solid sphere, that is this one. তাহলে চারখানা গ্রাফ আছে এবং প্রত্যেকটা গ্রাফের তিনটে আলাদা আলাদা এরিয়া, একটা সারফেসের উপর, একটা সারফেসের বাইরে, আর একটা সারফেসের ভিতরে, মানে একটা ইনসাইড দ্য স্ফিয়ার, একটা অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, একটা অ্যাওয়ে ফ্রম মানে অ্যাবভ দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। তো এই তিনটে পয়েন্টকে আমাদের মাথার মধ্যে রেখে এগোতে হবে। এইটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডা। হ্যাঁ বল, কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ বল রিতা, কি কোয়েশ্চেন আছে? ঠিক আছে, পাক্কা তো? তো ওই জন্য তোমরা, আমি একটা সাজেস্ট করব, এই গ্রাফগুলো যখন করছো, করার সময় না তোমরা
এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে এটা, কারণ কোথায় চেঞ্জ হচ্ছে দেখো, মেজরিটি অফ দ্য কেসে চেঞ্জটা কিন্তু ভিতরে ঢুকলেই হচ্ছে, বাইরে হচ্ছে না। এবার তোমাকে বলবে এটা সারফেসে কত হয়, দুটো জিনিস, একটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ডিফারেন্ট ফেনোমেনা, পোটেনশিয়াল ইজ এ ডিফারেন্ট ফেনোমেনা, এই দুটো যেন গুলিয়ে না যায়। সেকেন্ডলি, স্যার পোটেনশিয়াল যখন আমরা মেজার করছি তখন সেটার জন্য একটা হোলো স্ফেয়ার সলিড স্ফেয়ার দুরকম এখানে নিয়েছি, এটা হোলো নিয়েছি, এটা সলিডের গ্রাফ, এটা হোলো স্ফেয়ারের, এই এটা সলিডের, এটা সরি এটা হোলোর, এটা সলিডের। আপনারা যখন ফিল্ড ইন্টেন্সিটি নিচ্ছেন এটা একটা গ্রাফ, দ্যাট ইজ ফর হোলো অ্যান্ড দ্যাট ইজ ফর সলিড। তো দুটো জিনিস এক নয়, তোমাকে আর্থের ফিল্ড ইন্টেন্সিটি বার করতে বলে তুমি পোটেনশিয়ালের গ্রাফ ড্র করে দিলে তাহলে হবে না। আবার সেমনি কোন পয়েন্টে কত কত হয়, প্রত্যেকটা তিনটে তিনটে করে, মানে এখানে তিনটে কেস, তিনটে সাব কেস, এখানে তিনটে সাব কেস, এখানে তিনটে সাব কেস, এখানে তিনটে সাব কেস। এবার যদি সেন্টারে বার করতে বলে আমার মুখস্থ করার দরকার নেই, আমি শুধু এই স্মল আর যেটা আছে এখানে জিরো ধরে দেবো, তার মানে আমি সেন্টারটা পেয়ে যাব, সেন্টারের কত পোটেনশিয়াল হবে সেটা পেয়ে যাব। এটা হচ্ছে একটা বেসিক ফান্ডা। হ্যাঁ, বেশিটা ক্লিয়ার? দেখে নাও। স্যার ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার আরেকবার বলবেন। ওকে, ইন্টেন্সিটি গ্রাফে চলো। সো দিস ইজ ইউর ইন্টেন্সিটি গ্রাফ, এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি গ্রাফ। এবার ইন্টেন্সিটি গ্রাফে তুমি দেখতে পাচ্ছ দুটো জিনিস, একটা সলিড, এটা হচ্ছে সলিড স্ফেয়ার, মানে তুমি আর্থ ধরতে পারো বা যে কোনো সলিড স্ফেয়ার, আর এটা হচ্ছে তোমার হোলো স্ফেয়ার, ঠিক আছে না? এবার বলো কোনটা কোন জিনিসটা ইন্টেন্সিটি অ্যাট সেন্টার আর একবার বোঝাবে। আচ্ছা, ইন্টেন্সিটি অ্যাট সেন্টার কোনটা জানতে চাইছো তুমি? কি হোলো স্ফেয়ার জানতে চাইছো না সলিড স্ফেয়ারটা জানতে চাইছো? কোনটা জানতে চাইছো বলো? কারণ দুটোর ইন্টেন্সিটি কিন্তু আলাদা হবে ইন ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট। বলো না কোনটা জানতে চাইছো? সলিড স্ফেয়ার না হোলো স্ফেয়ার, কোনটা জানতে চাইছো? লিখছে মানে স্যার আর তো জিরো হয়ে যাচ্ছে, তো ইনফিনিটি হয়ে যাবে না? না না, ওই আর জিরো হচ্ছে না তো, ওফো। এবার ব্যাপারটা দেখো, তোমার সেন্টারে সাপোজ এটা তোমার একটা সলিড স্ফেয়ার, ক্লিয়ার? সলিড স্ফেয়ার আমরা দেখাতে চাইছি কি ফিল্ড ইন্টেন্সিটি বার করছি। আমি প্রথম থেকে বলছি এটা কোন কোন পয়েন্টে বার করছি। স্যার আমার তিনটে পয়েন্ট জানলেই তো মোটামুটি বুঝে যাবো, একটা হচ্ছে স্ফেয়ারের বাইরে কত, সেটা হচ্ছে এ পয়েন্ট, আর একটা হচ্ছে অন দ্য স্ফেয়ার মানে সারফেস অফ দ্য স্ফেয়ার কত, সেটা বি ধরেছি, মানে যেটা সারফেস অফ দ্য স্ফেয়ারে হবে। আর একটা পয়েন্ট ধরেছি ডি, যেটা ইনসাইড দ্য স্ফেয়ার মানে সলিড স্ফেয়ারের ভিতরে। তিনটে পয়েন্টে আমি ইন্টেন্সিটি বার করতেই পারি, কোনো অসুবিধা নেই। তো এ পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি ফর দ্য সলিড স্ফেয়ার, স্যার সেটার ফর্মুলা হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, মানে এখানে আর মিন স্মল আর স্কোয়ার। সারফেসে যখন গেল, দ্যাট মিনস হোয়েন স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, দেন উই ক্যান সে জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যখন ভিতরে গেছে, দ্যাট মিনস নট অ্যাট দ্য সেন্টার বাট ইনসাইড দ্য সলিড স্ফেয়ার, নট অ্যাট দ্য সেন্টার, আই রিপিট, নট অ্যাট দ্য সেন্টার বাট ইনসাইড দ্য সলিড স্ফেয়ার, so that we are determined by this particular formula, that is g into capital M into small r by capital R cube. এই capital R cube টা হচ্ছে r টা হচ্ছে রেডিয়াস, আর এই স্মল r টা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। মানে ফর এক্সাম্পল এই যে এখানে জিনিসটা দেখানো হয়েছে, তুমি যদি দেখো এখানে এই যে স্মল r, এটা মানে হচ্ছে অ্যাজ পার দ্য ড্রয়িং ইট ইজ সিডি, স্মল r টা হচ্ছে সিডি, আর এই যে ক্যাপিটাল R দেওয়া হচ্ছে ওটা হচ্ছে সিবি। সো দুটো তো এক নয়, দুটো আলাদা। এবার তোমাকে বলা হলো যে এই ডি পয়েন্টটায় যে পার্টিকেলটা ছিল, যে ইউনিট মাসটা ছিল, সেটা ডি পয়েন্ট থেকে আস্তে আস্তে সি পয়েন্টের দিকে, সি পয়েন্টে নিয়ে গেলে, ভালো কথা। তাহলে ডি পয়েন্ট থেকে তুমি যদি মাসটাকে সি পয়েন্টে নিয়ে যাও, তাহলে তোমার এই ক্যাপিটাল আর এর কি কোনো চেঞ্জ হবে? ডেফিনেটলি হবে না। ক্যাপিটাল এর কি করে চেঞ্জ হবে? স্যার রেডিয়াস অফ দ্য স্ফিয়ার তো একই থাকবে, কোনটা চেঞ্জ হবে? স্যার আপনার এই যে স্মল আর যেটা ছিল, এই যে এখানে একটা স্মল আর আছে, ওই স্মল আরটা জিরো হয়ে যাবে। তাহলে স্মল আর যদি জিরো হয়ে যায়, তাহলে এই পয়েন্টে কেউ যদি বলে আইডি কত, মানে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট ডি, তুমি বলবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। এটা হচ্ছে আইডি, বিকজ ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট ডি। কেউ যদি বলে
আচ্ছা ভাই বলতো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আইসি কত হবে, মানে ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার সেটা কত হবে? তখন তুমি বলবে স্যার সেন্টারে গেলে তো আপনার আরটা জিরো হয়ে যাচ্ছে, কারণ আপনি সমস্ত ডিস্টেন্সটাই তো মেজার করেছেন ফ্রম সেন্টার। এখান থেকে আপনি এইটা আর নিয়েছেন, একবার একবার সিবিটাকে স্মল আর ধরেছেন, একবার সিএটাকে স্মল আর ধরেছেন, একবার সিডিটাকে স্মল আর ধরেছেন। তো আপনি যখন সিতে পার্টিকেলটাকে নিয়ে যাচ্ছেন তখন তো আপনার স্মল আর ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। So at that time you can say this is gm into 0 divided by r cube. So ultimately it comes down to 0. Clear? पक्का हो ना? दिमाग एकदम পুরো ফান্ডা ক্লিয়ার থাকা উচিত একদম, মানে গরু গাধার মতো মুখস্থ করে এগুলো করাই দরকার। হ্যাঁ বলো বলো বলো। হুম, বলো বলো, কোনো ব্যাপার না। কি হলো, মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ বলে ফেলো বলে ফেলো। হুম, বুঝতে পেরেছো, ওকে ওকে। এই হচ্ছে ফান্ডা। তো আমার মনে হয় মুখস্থ এইভাবে না করে জিনিসটাকে যদি একবার বুঝে নাও, যে গ্রাফগুলো তুমি যদি লিখছো, তুমি গ্রাফের, তোমাকে কেউ যদি বলে যে আচ্ছা ভাই এই ফিল্ডটা তুমি এরকম কেন ড্র করলে, ভাই এইটাকে এরকম ভাবে ড্র কেন করলে না, এরকম ভাবে কেন করলে না, তখন তুমি বলবে আমার ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি কি নেগেটিভ নাকি? আমার ফিল্ড ইন্টেন্সিটি কোথায় নেগেটিভ এসছে? আমি যখন ফিল্ড ইন্টেন্সিটিকে ডিরাইভ করেছিলাম তখন কি ওটা নেগেটিভ এসেছিল? তাহলে এই গ্রাফটা কেন হবে? আমার তো এটা নেগেটিভে আসছে, গ্রাফটা নেগেটিভ স্কেলে আসছে, মানে আইটার এই পার্টিকুলার পোর্শনটা অরিজিন, তো আপনার এই গ্রাফটা তো নেগেটিভে আসছে, অতএব এটা হবে না, এটা হবে। অর্থাৎ এই যে জাস্টিফিকেশন গুলো দেওয়ার সময় যাতে ক্লিয়ার কনসেপ্ট থাকে যে আমি ওয়াই অ্যাক্সিসে ফিল্ড ইন্টেন্সিটি নিয়েছি, অ্যালং এক্স অ্যাক্সিসে আমি ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার নিচ্ছি, সেটা সলিড হোক বা হলো স্ফিয়ার হোক, যে যাই হোক না কেন। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এখানে আমি যখন ফিল্ড ইন্টেন্সিটি বার করেছিলাম ডিরাইভ করে, তো কোথায় আমার তো ওটা নেগেটিভ হয়নি তো। তাহলে আমার যদি নেগেটিভ না হয় তাহলে আমার বেসিক্যালি ফিল্ড ইন্টেন্সিটি মানেটা কি স্যার? ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে ফোর্স পার ইউনিট মাস, কারণ আমরা ফোর্সটা বার করছি জি ইন্টু ক্যাপিটাল ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, এটা দিয়ে ফোর্স বার করি। তো আমি যদি বোথ সাইডে এম দিয়ে ডিভাইড করি, মানে ফোর্স পার ইউনিট মাস এইটা, স্যার এটাই তো আপনার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, বিকজ জি ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই স্মল এম, তো এম এম কেটে গেল, সো ইউ আর গোয়িং টু গেট জি ইন্টু এম বাই আর স্কোয়ার, আপনি এটা পাচ্ছেন। তো ফোর্স পার ইউনিট মাস এই জিনিসটাকে আপনি ফিল্ড ইন্টেন্সিটি বলছেন, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তো এটা নেগেটিভ কোথা থেকে হচ্ছে? এটা তো নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই, কারণ ফোর্সটা কি নেগেটিভ? ফোর্সটা তো নেগেটিভ নয়। তাহলে ফোর্সটা যদি নেগেটিভ না হয় ফিল্ড ইন্টেন্সিটি নেগেটিভ হবে কি করে? তাহলে এই গ্রাফটা কখনোই কারেক্ট হওয়ার প্রশ্ন নাই, কারণ এটা তো আপনার নেগেটিভ ডাইরেকশনে ফ্লো করেছে। তাহলে এটা হবে না, এটা হবে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এইভাবে জিনিসগুলোকে বুঝতে হয় যে কনসেপ্ট গুলো এখান থেকে আসে, মানে এই প্রশ্ন থেকে যে জিনিসটা অরিজিনটা আসছে কোথা থেকে, সেটা যখন একবার বুঝে যাবে তখন তুমি খটকা লাগবে যে না এটা তো হয় না, এটা তো হতে পারে না, এরকম ব্যাপারটা। এবার আমরা দেখব এক্সক্লুসিভ কিছু পোর্শন যেটা আমাদের শুধু আইজার এবং নিট অ্যান্ড জেই মেনে আছে, এটা বোর্ডের সিলেবাসে নেই। তো আজ এখন যেগুলো পড়াচ্ছি একটাও বোর্ডে নেই, এগুলো শুধু নিট জেই মেন অ্যান্ড আইজার নেক্সটের জন্য। হ্যাঁ আইআইটি অ্যাডভান্সে তো সবই আছে। ডব্লিউবিজিই স্যার এটা হচ্ছে আমার যখন কোনো একটা প্ল্যানেট থেকে স্যাটেলাইটটা ছোড়া হয়, তো এই স্যাটেলাইটটা যে কিভাবে যায়, মানে সাপোজ স্যাটেলাইটটাকে আমি ছুড়লাম, স্যাটেলাইটটা সাপোজ আর্থের সার্ফেস থেকে একটা স্যাটেলাইটকে লঞ্চ করা হয়, মার্সে পাঠানো হবে, তো এটা কিভাবে যায়? যার তো একটা প্রসেস আছে নাকি না? এরকম একটা আর্থে সাপোজ আমি দেখাচ্ছি, যদি আমি ধরে নিই, এটা ভেরি ইন্টারেস্টিং, যদি দেখো ভেতরটায় ঢুকে দারুণ ইন্টারেস্টিং। স্যার এটা আমার একটা আর্থ, এটা অ্যাকচুয়ালি ইটস এ পার্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স, এটা আমার মার্স। সো এই পার্টিকুলার পোর্শনে আমার একটা স্যাটেলাইটকে আমি লঞ্চ করেছি। সো দিস পার্টিকুলার প্ল্যানেট ইজ মার্স, কথার কথা বলছি, দিস ইজ মার্স অ্যান্ড দিস ইজ আর্থ।
তো আমাকে কেউ যদি বলে ভাই স্যাটেলাইটটা ছোড়া হলো, তো স্যাটেলাইটটা কি এরম ভাবে গিয়ে এরম ভাবে ধপ করে পড়বে এরকম? জীবনে কোনোদিন স্যাটেলাইট এভাবে যায় না। কোনোদিন কোনো পৃথিবী আজ পর্যন্ত কেউ স্যাটেলাইট এভাবে পৌঁছতেই পারবে না। স্যার এটা পৌঁছানোর একটা স্টাইল আছে। স্টাইলটা হচ্ছে স্যার, ফার্স্ট অফ অল এইটা আমায় দেখতে হবে অ্যাক্সিস অফ দ্য আর্থ, যেটা মানে আমরা জিওগ্রাফিক মেরিডিয়ান বলি। সাপোজ এইটা আমার জিওগ্রাফিক মেরিডিয়ান, আমি কথার কথা বলছি, দিস ইজ মাই নর্থ, দিস ইজ মাই সাউথ, and this we consider as the west, this we consider as the east. তো আমার আর্থটা স্যার এই দিকে রোটেট করছে, this is the direction the earth is rotate with certain omega angular velocity. তো আপনি যখন স্যাটেলাইটটাকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ছাড়ছেন, দ্যাট মিনস স্যার এখানে দুরকম হয়, আপনি কি জিও স্টেশনারি স্যাটেলাইট ছাড়ছেন না অন্য কিছু যাচ্ছেন। যদি দেখা যায় আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট ছাড়ছি না, মানে আমাদের আর্থের ওপরে স্ট্যাটিক থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা হয় স্যাটেলাইট যেটা স্যার আর্থের চারিদিকে এরকম ভাবে রোটেট করবে, দ্যাট মিনস দিস পার্টিকুলার স্যাটেলাইট ইজ গোয়িং টু রোটেট অ্যারাউন্ড দ্য আর্থ লাইক দিস ওয়ে। স্যার এটা তো আমাদের কোনো আর্থের একটা স্ন্যাপশট পাঠাবে, সেটা আমরা ওয়েস্ট থেকে ইস্ট এরম ছাড়তে পারি। কিন্তু যে স্যাটেলাইটটা মার্সে যাচ্ছে সেগুলো তো স্যার পোলার স্যাটেলাইট, মোস্ট অফ দ্য কেসেস পোলার স্যাটেলাইট হয়, বা অন্য কোনো পোর্শন থেকে আমি ছাড়তে পারি। তাহলে সেই স্যাটেলাইটটা কি করে যায় না, সেই স্যাটেলাইটটা স্যার ফার্স্টে এটা এরকম ভাবে আর্থের চারিদিকে এইভাবে রিভলভ খেতে থাকে, মানে দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইট রিভলভস। এবং এটা করতে করতে স্পিডটা বাড়ায়, সেটা হচ্ছে কি ফার্স্টে ইট ক্রসেস দ্য অরবিটাল স্পিড অ্যান্ড ইট রিচেস টু দ্য এসকেপ ভেলোসিটি। এবার এসকেপ ভেলোসিটিতে ওখানে আমি একটা ফ্যাক্টর বলেছিলাম যে ভিআই মানে দ্যাটস ইনিশিয়াল ভেলোসিটি ইজ বি মাল্টিপ্লাইড বাই এ কে ফ্যাক্টর, মানে কে ইন্টু রুট ভিই, যেটা আগের দিন আমি ক্লাসে দেখিয়েছি। তো ওটা ডিটারমাইন করবে, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি করতে করতে একটা সার্টেন ভেলোসিটি নেবে, সেই ভেলোসিটিতে মানে এটাও এরকম ঘুরতে ঘুরতে এটা ছিটকে এখান থেকে বেরোবে, এবং এমন নয় যে এটা মার্সে গিয়ে বাম করে ঢুকে যাবে, তা না। দিস উইল এগেন স্টার্টস রিভলভিং অ্যারাউন্ড দ্য মাস অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট উইল ফল, মানে গ্র্যাজুয়ালি ওটা ল্যান্ড করবে। তার মানে এখানে যে ভেলোসিটিটা আছে সেটা হচ্ছে কে ইন্টু রুট ওভার অফ ভি, মানে এই ভেলোসিটিতে ও বেরিয়েছে। সো এইটা আবার এখানে গিয়ে কমাতে হবে, ওটা অ্যাডজাস্ট করবে উইথ দ্য রেডিয়াস অফ দিস পার্টিকুলার প্ল্যানেট, সেটা মার্স হোক, জুপিটার হোক, হোয়াট এভার দ্য প্ল্যানেটস। সো এইখানে গিয়ে ও আবার যখন রিভলভ করবে এই সাইডে, আস্তে আস্তে দিস ভেলোসিটি উইল গো ডাউন এন্ড আলটিমেটলি ইট উইল লঞ্চ ওভার দ্য মার্স। এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা হয়। সো এরকম নয় যে ওখান থেকে ছাড়লাম ও ধপ করে গিয়ে ওখানে পড়ে গেল, এরকম ব্যাপারটা হয় না। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে এটা ছাড়ার জন্য আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে শেপস অফ ট্র্যাজেক্টরি। সো উই হ্যাভ টু নো দ্য শেপস অফ ট্র্যাজেক্টরি। এই শেপস অফ ট্র্যাজেক্টরিজ করেসপন্ডিং টু ডিফারেন্ট ভেলোসিটিস, এইটা কিরকম ভাবে হয় সেটার কতগুলো প্রসেস আছে। সেটা ফার্স্ট হচ্ছে স্যার আপনাকে যেটা দেখতে হবে যে আপনি যে ট্র্যাজেক্টরি ওয়ান, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাজেক্টরি আছে। ফার্স্ট হচ্ছে ট্র্যাজেক্টরি ওয়ান। ট্র্যাজেক্টরি ওয়ান মানে যদি দেখা যায় আপনার ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট ইজ মাচ লেসার দ্যান অরবিটাল ভেলোসিটি, মানে আপনি এমন একটা ভেলোসিটিতে ছুড়েছেন স্যাটেলাইটটাকে যেটা অরবিটাল ভেলোসিটি রিচ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি এটা কি হবে স্যার, ইট ইজ লিড টু এ প্রজেক্টাইল মোশন। সো এটা প্রজেক্টাইল মোশন লিড করবে and falls, that particular satellite falls on the surface of the earth, on the surface of earth, surface on the earth or surface of earth. স্যার এটা হয় তোমরা যারা চাঁদিপুরে গেছো, যেখানে রকেট লঞ্চার হয়, মিসাইল লঞ্চার হয় টেস্টিং এর জন্য, তো সমুদ্রের দিকে তাকিয়ে ওরা একটা সার্টেন লেভেলে রকেট গুলো লঞ্চ করে, মানে টেস্টিং করাচ্ছে। সো ওটা কিন্তু কখনোই অরবিটাল স্পিডে ছোড়ে না, তার থেকে অনেক অনেক কম ভেলোসিটিতে ওটা ছোড়ে, যাতে ও ডেফিনেটলি ইট উইল নট এবল টু রিচ দ্য অরবিটাল ভেলোসিটি, তাহলে তো ওটা অরবিটের চারিদিকে ঘুরতে থাকে। সো ওটা বেসিক্যালি প্রজেক্টাইল হয়ে মানে এরকম গেল, গিয়ে আলটিমেটলি ইট উইল ফল অন দ্য সারফেস অফ দ্য আর্থ। সো এই যে পাথওয়ে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ,
স্যার এই পার্টিকুলার কেসে ইউজুয়ালি ইট ইজ সেগমেন্ট is an ellipse and which would be completed if the earth were a point of mass O. So in that particular case আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে যদি স্যার এখানে দেখা যায় যে r is also many times greater than h, এটা যদি হয়, সো সেই পার্টিকুলার ক্ষেত্রে এই পাথওয়েটা হয়ে যায় একটা প্যারাবোলা, এটা একটা প্যারাবোলা। কিন্তু যদি দেখা যায় যে এইচ ইজ সিগনিফিকেন্ট, তাহলে এটা ইলিপ্টিক্যাল হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এই প্রজেক্টাইলটা মানে ইউজুয়ালি ইট ইজ সেগমেন্ট অফ অ্যান ইলিপস, একটা ইলিপসের সেগমেন্ট নেয়, বাট অ্যাকচুয়ালি পাথওয়েটা 90 সব সময় এটা প্যারাবোলাই হয়। সো দিস ইজ দ্য প্যারাবোলা টাইপ অফ ওয়েভ। মানে এরকম ধরা যাক আর্থ আছে, এখান থেকে প্রজেক্টাইলটা ছোড়া আছে, এটা গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম পড়বে। So it's a kind of a parabola or projectile motion যেখানে কিনা আপনার যে velocity of the satellite সেটা হচ্ছে vs which is much lesser than this, এইটা মাথায় রাখবে। আর এইটা তোমাকে বলবে এই কন্ডিশনে velocity or pathway of the trajectory টা কি ধরনের trajectory হবে স্যার? this will be kind of parabola, এটা parabola trajectory ফলো করবে। স্যার কখন প্যারাবোলা ট্র্যাজেক্টরি হবে? যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার অরবিটাল ভেলোসিটি থেকে ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট ইজ মাচ স্মলার, সো ইন দ্যাট কেস ইট উইল ফলো দিস কাইন্ড অফ পাথওয়ে। এটা গেল একটা। নেক্সট আসবে স্যার দিস ইজ ট্র্যাজেক্টরি 2। ট্র্যাজেক্টরি 2 মানে এরকম যদি হয়, মানে vs ইজ লেসার দ্যান v, অর্থাৎ অরবিটাল ভেলোসিটির থেকে স্যার কম, নো ডাউট, কিন্তু খুব কম নয়, অল্প কম, এরকম একটা সিনারি। সো এই পার্টিকুলার কেসে কি হবে না, ইট উইল প্রজেক্টাইল কমপ্লিটেড দ্য ইলিপ্টিক্যাল, মানে আগে যেটা হয়েছিল স্যার ইলিপ্টিক্যাল অরবিট কমপ্লিটই করতে পারবে না, বাট হিয়ার ইট উইল কমপ্লিট অ্যান ইলিপ্টিক্যাল পাথ। সো ইট উইল কমপ্লিট অ্যান ইলিপ্টিক্যাল পাথ। সো এটা একটা ইলিপ্টিক্যাল পাথ কমপ্লিট করবে। So this is going to complete an elliptical path. That means এইটার ক্ষেত্রে একটা ইলিপসের মতো হয়ে পাথটা কমপ্লিট করে। ইন দ্যাট কেস স্যার প্যারাবোলা কখন হবে এবং কি করে আরেকবার বলবেন? দেখো উপজ্ঞা, প্যারাবোলা তখনই হবে যখন তোমার স্যাটেলাইট যেটা তুমি লঞ্চ করেছো সেই স্যাটেলাইটটার যে ভেলোসিটি সেটা অরবিটাল ভেলোসিটি অফ দ্য আর্থ, যেটা মানে একটা স্যাটেলাইটের তো একটা অরবিটাল ভেলোসিটি রিচ করতে হয়, আমরা সেটা দেখেছি √gm/r বলি। তো অরবিটাল স্যাটেলাইট অরবিটাল ভেলোসিটি মানে এমন একটা ভেলোসিটি যে ভেলোসিটিটা রিচ করলে স্যাটেলাইটটা ওই আর্থের যে অরবিট আছে তার চারিধারে ঘুরতে থাকে। তাহলে ওই অরবিটাল ভেলোসিটি রিচ করার জন্য তো তোমাকে একটা সার্টেন ভেলোসিটিতে স্যাটেলাইটটাকে থ্রো করতে হবে, নাহলে তো ইট উইল নট এবল টু রিচ দ্য অরবিটাল ভেলোসিটি। তো আমার যদি স্যাটেলাইটের ভেলোসিটিটা দেখা যাচ্ছে যে অরবিটাল ভেলোসিটি রিচ করতে পারবেই না, তার থেকে অনেক ছোট, so in that case that particular satellite if you launch from this particular place, suppose তুমি এই particular place থেকে লঞ্চ করেছো, সো এখান থেকে লঞ্চ করেছো স্যাটেলাইটটা এরম ভাবে উড়ে এসে আর্থের ওপর আরেকটা জায়গায় ডিপ করে পড়লো। তো এই যে পাথওয়েটা, এই পাথওয়েটা তো প্যারাবোলিক পাথওয়ে, দ্যাট মিনস ইট ইজ এ বেসিক্যালি সেগমেন্ট অফ এ ইলিপস। তোমরা যারা কোঅর্ডিনেটে ইলিপস করেছো ইউ নো দ্যাট দ্য ইলিপস ইজ লুক লাইক দিস। তো এখানে যদি এই সেগমেন্টটা নাও বা এই সেগমেন্টটা নাও, তো দিস পার্টিকুলার সেগমেন্ট অফ দিস ইট ইজ এ সেগমেন্ট অফ ইলিপস, এন্ড ইফ ইউ জাস্ট কম্পেয়ার দিস পার্টিকুলার থিংস ইজ নাথিং বাট এ সেগমেন্ট অফ ইলিপস, এই পোর্শনটা। সো আমি সেটাই বলছি যে যখন তোমার অরবিটাল ভেলোসিটি থেকে তোমার স্যাটেলাইটের ভেলোসিটি যদি খুব কম হয়, এক্সেপশনালি কম, মানে ইট ইজ মাচ লেসার দ্যান দ্য অরবিটাল ভেলোসিটি, দেন দিস স্যাটেলাইট ইজ গোয়িং টু অর্গানাইজ এ প্যারাবোলিক পাথ এন্ড ইট উইল ফল অন দ্য সারফেস অফ দ্য আর্থ। ঠিক আছে উপজ্ঞা, ক্লিয়ার? পাক্কা উপজ্ঞা, কোনো অসুবিধা নেই? ওকে, এবার দেখো সেকেন্ড কেসটা কি হয়। ট্র্যাজেক্টরি 2 তে স্যার এখানে স্যাটেলাইটের ভেলোসিটিটা অরবিটের থেকে কম, কিন্তু ইট ইজ নট মাচ লেসার, মানে এখানে এক্সেপশনালি কম, এখানে এক্সেপশনালি কম নয়। স্যার ইন দিস পার্ট কি হবে, আগে ওটা সেগমেন্ট অফ ইলিপস কভার করেছিল ইন দ্য ফর্ম অফ এ প্যারাবোলা, এখানে কিন্তু একটা কমপ্লিট ইলিপ্টিক্যাল পাথ
এটা অর্গানাইজ করবে। সো ইট উইল প্রজেক্টাইল, মানে হুইচ ইজ দ্য প্রজেক্টাইল হুইচ কমপ্লিটেড এ ইলিপ্টিক্যাল পাথ, এন্ড ইফ দ্য অরবিট যেটা আছে সেই অরবিটটা বেসিক্যালি পাসেস থ্রু দ্য অ্যাটমসফিয়ার, অরবিটটা, and the path will be spiral and finally projectile falls on that, মানে এটা অনেকটা স্পাইরাল পাথের মতো, মানে কি হবে, এটা ইলিপ্টিক্যালটা কমপ্লিট করবে, মানে এই ধরো আর্থ, সো এটা স্যার অরবিটে যেতে পারবে না, কিন্তু এখান থেকে ছাড়া হলে স্যার একটা অ্যাটলিস্ট ইলিপ্টিক্যাল এরকম ভাবে কমপ্লিট করে এটা ফল অন দা আর্থ। আপনার অরবিটাল ভেলোসিটি রিচ করলে তো স্যার এইভাবে ঘুরতো, সো দিস উড মুভ লাইক দিস, এইটা হচ্ছে আপনার আর্থের চারিদিকে যদি অরবিটাল ভেলোসিটি রিচ করতে পারতো, কিন্তু এখানে আপনি লিখে দিয়েছেন যে দিস পার্টিকুলার সিনারিও দিস স্যাটেলাইট ভেলোসিটি ইজ লেসার দেন দ্য অরবিটাল ভেলোসিটি, বাট ইট ইজ নট মাচ লেসার লাইক দিস কেস, এখানে একদম ছোট, বাট এখানে স্যার ভেলোসিটিটা কম কিন্তু অরবিটাল ভেলোসিটি থেকে কম, কিন্তু এতটা কম নয়, লাইক দিস নয়। তাহলে সেক্ষেত্রে স্যার এটা এরকম ভাবে একটা ইলিপ্টিক্যাল পাথ কভার করে আলটিমেটলি ইট উইল ফল অন দ্য আর্থ। দ্যাট মিনস ওই যে একটু আগে দেখালাম আমরা যে আমাদের যে যখন লঞ্চটা হয় তখন অ্যাকচুয়ালি কি হয়, ফার্স্টে এইভাবে স্পিডটাকে বাড়ায়, স্যাটেলাইটটাকে ওটা রিমোট কন্ট্রোলিং করা হয়, স্যাটেলাইটের স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে তারপরে এসকেপ ভেলোসিটি কভার করা হয় করে ওটা মার্সের দিকে হিট করা হয়, এবং মার্সে গিয়ে ওটা ধপ করে মার্সের মেঝেতে পড়ে এরম না, ওটা গিয়ে মার্সের চারিদিকে রিভলভ করতে করতে এখানে যেমন স্পিডটাকে ইনক্রিজ করা হয়েছে স্যাটেলাইট এরকম ভাবে বাড়িয়ে তুলে ফেলে দেওয়া হয়েছে, এখানে গিয়ে স্যাটেলাইট স্পিডটা গ্র্যাজুয়ালি কমানো হয়, সো দ্যাট ইট ওয়াজ ইন দ্য এসকেপ ভেলোসিটি ছিল, সেখান থেকে অরবিটাল ভেলোসিটি অফ মার্স আসবে, সেই অরবিটাল ভেলোসিটি থেকে ইট উইল ফার্দার ডিটোরিয়েট অর ডিক্রিজ এন্ড ইট উইল রিচ টু দিস অল দিস স্টেপ, এন্ড আলটিমেটলি যখন অরবিটাল ভেলোসিটির থেকে অনেক কমে যাবে, মানে এই কেসটা যখন আসবে, তখনই ওটা মার্সের ওপর সারফেসে ল্যান্ডিং করতে পারবে স্যাটেলাইটটা। এন্ড ইফ ইউ সে দ্যাট আমার ল্যান্ডিং দরকার নেই, আমি মার্সের চারিদিকে ঘুরলেই হবে, দেন অনলি এসকেপ ভেলোসিটি থেকে আমার মার্সের অরবিটাল ভেলোসিটি রিচ করলেই হয়ে যাবে, সো উই উইল রিচ টু দ্য অরবিটাল ভেলোসিটি অফ দ্যাট, এইভাবে জিনিসটা হয়। তো এখানেও বেসিক্যালি সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সো ইট ইজ গোয়িং টু মেক এ কমপ্লিট ইলিপ্টিক্যাল পাথ, মানে জিনিসটা এইভাবে ঘুরবে, সো অরবিটাল ভেলোসিটি রিচ করতে পারবে না কিন্তু এইভাবে ঘুরবে। এবার মুভ অন টু দ্য ট্র্যাজেক্টরি 3, সো দিস ইজ মুভ টু দ্য ট্র্যাজেক্টরি 3। স্যার ট্র্যাজেক্টরি 3 মানে যখন আপনার ভেলোসিটি দিস ইজ ইকুয়াল টু ভি, মানে আপনার অরবিটাল ভেলোসিটি রিচ করে গেল, যখন আপনার অরবিটাল ভেলোসিটি রিচ করে যায় সেই পার্টিকুলার কেসগুলোতে এখানে স্যার এই শুধু একটা জিনিস এখানে মাথায় রাখবে যে এই দুটো কেসে স্যার এই ট্র্যাজেক্টরি 1 এন্ড ট্র্যাজেক্টরি 2 তে আপনার টোটাল এনার্জিটা নেগেটিভ হয়, মানে এখানে টোটাল এনার্জি যেটা সেই এনার্জিটা নেগেটিভ, স্যার ট্র্যাজেক্টরি 2 তেও আপনার টোটাল এনার্জি যেটা হবে সেই এনার্জিটা নেগেটিভ, কারণ আপনার ইলিপ্টিক্যাল পাথ আছে। এবার তোমরা জানো এই পার্টিকুলার কেসে ইলিপসের ক্ষেত্রে বা এই যখন প্রজেক্টাইল হয় স্যার এইগুলোর ক্ষেত্রে তো আপনার প্যারাবোলা আছে, তো প্যারাবোলার ক্ষেত্রে স্যার ই এর ভ্যালু কত কেউ যদি বলে, জানি না তোমরা প্যারাবোলা করেছো কিনা, স্যার এক্সেন্ট্রিসিটি ভ্যালু কত প্যারাবোলা, স্যার এক্সেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে প্যারাবোলায় 1। তোমাকে যদি বলে ট্র্যাজেক্টরি এই পার্টিকুলার ইলিপসের ক্ষেত্রে ই এর ভ্যালু কত এক্সেন্ট্রিসিটি, তুমি বলবে ই এর ভ্যালু লেস দ্যান 1, তো আপনার eccentricity value যদি 1 হয় বা less than 1 হয়, so in that case you can consider this is a negative energy, these two are negative energy, এখানে negative energy কাজ করে, বাট এখানে E is equal to 0, কেন স্যার E যদি equal to 0 হয় that means এটা সার্কুলার পাথ হয়ে যাবে, so this becomes a circular path, অর্থাৎ আমার ম্যাথসের কোঅর্ডিনেট জিওমেট্রির ফান্ডা এখানে কাজে লাগছে। স্যার এইখানে দেখুন যদি ই ইজ ইকুয়াল টু 0 হয়, যারা প্যারাবোলা করেছো তারা জানো যে ই ইজ ইকুয়াল টু 0 হলে সেটা সার্কেল হয়, ই যদি লেস দ্যান 1 হয় দ্যাট ইজ ইলিপস, এন্ড ইফ ই ইজ ইকুয়াল টু 1 দেন উই ক্যান সে ইটস এ প্যারাবোলা, এন্ড ইফ ই ইজ গ্রেটার দ্যান 1 দেন ইটস এ হাইপারবোলা, এইভাবে জিনিসটা হয়। ওকে, হ্যাঁ আমি বলছি এনার্জি যেটা ম্যাগনিটিউড, যেটা সেই ম্যাগনিটিউড অফ দ্য এনার্জি যেটা সেটা তো আমরা ক্যালকুলেট করবো আর এর উপর, অতএব সেম হবে কি সেম হবে না বলা যাবে না রিতম, বাট এটলিস্ট এইটুকু বলা যায় যে পাথওয়েটা কিরম হবে, যে এরকম যদি হয় কোনো একটা স্যাটেলাইটকে তুমি লঞ্চ করেছো, সেটা অরবিটাল ভেলোসিটিতে লঞ্চ করেছো, সো ইট উইল গো টু দ্য আর্থস অরবিট এন্ড ইট উইল মুভ অ্যারাউন্ড দ্য অরবিট,
তো সেখানে এই যে সার্কুলার পাথটা মুভ করছে, তার মানে ওখানে ইটা জিরো, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে এনার্জিটা পজিটিভ হয়ে যায়। এবার এনার্জির ম্যাগনিচিউডটা বলছো কিনা আমি বুঝতে পারছি না। যদি এনার্জির ম্যাগনিচিউড বলে থাকো স্যার, সেটা বলা যাবে না যতক্ষণ না আমরা আর এর ভ্যালুটা না জানবো। সো উই হ্যাভ টু নো দ্য ভ্যালু অফ আর অলসো। But whether the energy is negative or positive, that we can determine with the value of E as well as from the value of whether the pathway টা কিরকম হবে স্যার। এইখানকার E এর ভ্যালু মানে eccentricity value 1 means it is parabola. If it is less than 1, then means we can say it's elliptical. If it is equal to 0, that means it is circular path. সো এনার্জি নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা আমরা এই ই এবং পাথওয়ে থেকে বলে দিতে পারি যে এই এনার্জিটা এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হবে না, এখানে পজিটিভ, মানে জাস্ট পজিটিভ হওয়া স্টার্ট হলো ট্র্যাজেক্টরি 3 থেকে। এরপর আসবে ট্র্যাজেক্টরি 4, মানে কিভাবে ছুটছো ট্র্যাজেক্টরি 4। স্যার ট্র্যাজেক্টরি 4 এ হচ্ছে ইফ ইট ইজ সিন যে আপনার যে স্যাটেলাইটটা আছে তার ভেলোসিটিটা অরবিটাল ভেলোসিটির থেকে বেশি কিন্তু এসকেপ ভেলোসিটির থেকে কম। এসকেপ ভেলোসিটি মানে যেটা অরবিটে মানে আপনার গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে বের করে দেবে, মানে ওখানে আর জি কোনো কাজই করবে না। আর অরবিটাল ভেলোসিটি মানে হচ্ছে যেটা আপনার জি এর ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যাবে, ওর বেশি আর হলেই এসকেপ ভেলোসিটি রিচ। কিন্তু স্যার এই অরবিটাল আর এসকেপ ভেলোসিটির মাঝখানে তো একটা ডিফারেন্স আছে। আমরা সবাই জানি যে এইটা আর এইটার মধ্যে যদি রেশিও করা হয়, তার মানে আমরা লিখতে পারি ভিই বাই ভিও, এই রেশিওটা আসে √2/1। তো আমার এখান থেকে এখানে যেতে গেলে এই যে ডিফারেন্সটা মানে 41% মতো ডিফারেন্স থাকে, সেটা লাস্ট দিন আমি প্রবলেম করার সময় দেখিয়ে দিয়েছি যে কতটা ডিফারেন্স থাকে। মানে ইফ ইউ গো বাই ভি মাইনাস V0/V0 ইন্টু 100 করো, so we are going to get these things √2 minus 1/1 into 100. So ultimately it comes down to √2 value হচ্ছে 1.414 minus 1, so ultimately it comes down to 41.4%। তার মানে স্যার অরবিটাল ভেলোসিটি থেকে চাইলেই দুম করে এসকেপ ভেলোসিটি, মানে এমন না যে এটা থেকে ওটা চলে গেল, এমন না, এটা টাইম লাগবে স্যার। অরবিটাল ভেলোসিটি থেকে এসকেপ ভেলোসিটির মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা প্রায় 41% আপনাকে ইনক্রিজ করতে হবে অরবিটাল ভেলোসিটির মানে ভেলোসিটিটাকে, দেন উইল এবল টু রিচ দ্য এসকেপ ভেলোসিটি। ইটস নট এ ইজি টাস্ক, মানে ইট ইজ এ টাইম টেকিং প্রসেস, মানে একটা টাইম তো লাগবে। তো এই যখন ডিফারেন্সটা তৈরি মানে মিনিমাইজ হচ্ছে, দ্যাট মিনস একটা স্যাটেলাইটের ভেলোসিটি এরকম হতে পারে যেটা অরবিটাল ভেলোসিটির থেকে বেশি, বাট ইট ইজ লেসার দ্যান দ্য এসকেপ ভেলোসিটি। সো সেই ক্ষেত্রে কি হবে, মানে এসকেপ করতে পারছে না গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, বাট ইট ইজ গ্রেটার দ্যান দ্য অরবিটাল ভেলোসিটি। তার মানে আস্তে আস্তে স্পিডটা নিচ্ছে, মানে এইবার এসকেপ ভেলোসিটি রিচ করতে যাচ্ছে, মানে অরবিট থেকে ছিটকে বেরোবে। মানে ধরো আর্থের চারিদিকে ঘুরছে, এবার মার্সে যেতে হবে, তো এরকম ভাবে তো হয় না। ফার্স্টে তো অরবিটে ঘুরতে 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 স্পিডটা বাড়াবে, বাড়িয়ে তো এসকেপ করবে। এসকেপের আবার বিভিন্ন আছে, কে দিয়ে মাল্টিপ্লাই করে আমি বুঝতে পারবো যে কোন লেভেলে এসকেপ ভেলোসিটি রিচ করবে। কারণ মার্সে গেল না, মুনে চলে গেল, বা জুপিটারে চলে গেল, নেপচুনে, সেটা তো কে ভ্যালু ডিটারমাইন করবে, যেটা লাস্ট ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, লাস্ট ক্লাসের ভিডিও রেকর্ডিং। তো ওটা তো কে দিয়ে ডিটারমাইন করবে, বাট অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মিডওয়ে পয়েন্ট, যে অরবিটাল ভেলোসিটির থেকে বেশি বাট এসকেপ ভেলোসিটির থেকে কম। সেই ক্ষেত্রে ট্র্যাজেক্টরির পাথওয়ে কি হবে বা কি, সেটা কি স্যার। ইন দিস কেস আমরা যেটা দেখে থাকি এসকেপ ভেলোসিটি √2 gm/r+h, এটা হচ্ছে এসকেপ ভেলোসিটির ফান্ডা। সো এই ক্ষেত্রে স্যার ই এর ভ্যালুটা কিন্তু লেস দ্যান 1ই হয় এই পার্টিকুলার, কিন্তু এখানেও টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা, সেই টোটাল মেকানিক্যাল এনার্জিটা নেগেটিভই হবে। সো টোটাল এনার্জি বিকামস নেগেটিভ। কিন্তু এই পার্টিকুলার পোর্শনে এই পাথটা কিন্তু ইলিপ্টিক্যাল পাথ হয়। দিস ইজ অলসো অ্যান ইলিপ্টিক্যাল পাথ। এবার তুমি বলতে পারো তাহলে স্যার এখানেও ইলিপ্টিক্যাল পাথ একটা দেখলাম, আবার একটু আগে আপনি যদি ট্র্যাজেক্টরি 2টা নেন, যেখানে আপনার অরবিটাল ভেলোসিটির সাথে থেকে কম স্যাটেলাইটের ভেলোসিটি, সেখানেও ইলিপ্টিক্যাল পাথ দেখেছি, কারণ সেখানেও টোটাল এনার্জি নেগেটিভ, ই ইজ লেস দ্যান 1, হিয়ার অলসো ইজ লেস দ্যান 1, মানে এক্সেন্ট্রিসিটি ইজ লেস দ্যান 1, এখানেও আপনার টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ নেগেটিভ। তাহলে এই দুটোর মধ্যে তফাৎটা কি? তফাৎ একটাই স্যার, এখানে ওটা ইলিপ্টিক্যালটা কমপ্লিট করে এসে আর্থের ওপর ড্রপ করবে,
কিন্তু এখানে সেটা হবে না, বিকজ ইট হ্যাজ ক্রস দ্য অরবিটাল ভেলোসিটি, মানে ইট ইজ অ্যাবাউট টু ফ্লাই অ্যাওয়ে ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। কারণ অরবিটাল ভেলোসিটি ক্রস করে গেছে, দ্যাট মিনস এটা আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে নেই। নাও ইট ইজ aiming to move towards some another planet or maybe some another natural satellite. whether এটা মুভ করবে মুনেতে যাবে না মার্সে যাবে না জুপিটারে যাবে, দ্যাট উইল বি ডিসাইডেড। তুমি এটাকে কত মানে এসকেপ ভেলোসিটি রিচ করছে, সেই এসকেপ ভেলোসিটিটাকে কোন দিয়ে মাল্টিপ্লাই করছো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, সেটা ডিটারমাইন করবে। তো এই ইলিপ্টিক্যাল পাথের সাথে এই ইলিপ্টিক্যাল পাথ কিন্তু ডিফারেন্ট, দুটো এক নয়। কারণ এই ইলিপ্টিক্যাল পাথে ইজ লেস দ্যান 1, your total energy is negative. Here also is less than 1, your total energy is negative. But here your orbital velocity থেকে তোমার স্যাটেলাইট ভেলোসিটি কম আছে। আর in this case তোমার স্যাটেলাইট ভেলোসিটি অরবিটাল ভেলোসিটিকে অলরেডি ক্রস করে বেরিয়ে চলে গেছে। ইট ইজ জাস্ট লেসার দ্যান দ্য এসকেপ ভেলোসিটি, দ্যাট মিনস ইট ইজ বিটুইন দ্য অরবিটাল ভেলোসিটি অ্যান্ড এসকেপ ভেলোসিটি. So in this case, though the path is elliptical, though the total energy is negative and is minus, but still it is never going to reach back to the earth. Sir, earth আর কখনো ফিরে আসবে না, কারণ আপনার orbital velocity it is already crossed. So now it is about to fly, it is about to reach the escape velocity and it is going away from the earth's gravitational field. So now we come to the trajectory number 5. 5 নম্বর ট্র্যাজেক্টরি। স্যার এটা কি হতে পারে? স্যার এটা হতে পারে যখন ইফ vs is equal to ve, দ্যাট মিনস আপনার স্যাটেলাইটটা এসকেপ ভেলোসিটি রিচ করে গেল। যখনই এসকেপ ভেলোসিটি রিচ করে যায় তখন এটাকে বলা হয় ওপেন অরবিট। সো দিস উই ইউজ টু সে ওপেন অরবিট। এই ওপেন অরবিটে যখন যায়, দিস ইজ এ কাইন্ড অফ কিরম পাথওয়ে হয় না, এটা হচ্ছে প্যারাবোলিক পাথওয়ে। So if you move to the open orbit, so the pathway becomes parabolic, absolutely parabolic pathway নিয়ে নেবে। এবং এই ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, ই তো 1 হবে স্যার, টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা হবে সেই টোটাল মেকানিক্যাল এনার্জিটা হয়ে যায় স্যার 0। কারণ আপনি যখনই স্যার এসকেপ ভেলোসিটি রিচ করে গেছে তখন আর আপনার এনার্জির কোনো গল্প নেই। সো টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট দ্যাট টাইম which is present at the satellite, তার আগে যা এনার্জি খরচা হয়েছে ঠিক আছে, but actually total mechanical energy is 0 and this pathway is parabolic at that time যখন escape velocity reach করে গেছে। এবার আসবে লাস্ট, দ্যাট ইজ দ্য ট্র্যাজেক্টরি 6। স্যার এসকেপ ভেলোসিটি রিচ করেছে মানে কি, মানে আর্থের অরবিট থেকে বেরিয়ে ইলিপ্টিক্যালে ঘুরতে ঘুরতে একদম এসকেপ করে বেরিয়ে গেছে। স্যার বেরিয়ে কোথায় গেছে? মার্সে, জুপিটারে, মুনে, নেপচুনে, প্লুটোতে, কোন প্ল্যানেটে গেছে সেটা কি করে ডিটারমাইন হবে? স্যার সেটা ডিটারমাইন হওয়ার জন্য আমরা কে দিই, তার মানে উই ক্যান সে নাও ভিএস ইজ গ্রেটার দেন ভি, অর্থাৎ এসকেপ ভেলোসিটির থেকে বেশি। কিন্তু বেশিটা আবার কত বেশি সেটা ডিটারমাইন করবে, যেটা ইসরোর কোয়েশ্চেন্স থাকে আইসিটিতে, যে কত বেশি তার উপর ডিটারমাইন করে দেবে যে কোন প্ল্যানেটের দিকে হিট করে তুমি স্যাটেলাইটটাকে ছুটছো। তাহলে কতটা বেশি করতে হবে? এসকেপ ভেলোসিটি মানে ইট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে তো স্যার এটাও হতে পারতো, এই ফার্স্টের এই 4 নম্বর কেসটা, বিকজ দিস কেস অলসো গ্র্যাভিটেশনাল, কিন্তু না, এটা এসকেপ ভেলোসিটি ক্রস করেনি, জাস্ট অরবিটাল ভেলোসিটিটা ক্রস করেছে। কিন্তু এই পার্টিকুলার কেস থেকে স্যার এসকেপ ভেলোসিটি রিচ করে গেছে, মানে এটা ফ্লাই করলো, কিন্তু এইটা ডিটারমাইন করবে কোন পার্টিকুলার প্ল্যানেটের দিকে তুমি স্যাটেলাইটটাকে থ্রো করছো সেটার উপর। কারণ ভিএস, ইউর স্যাটেলাইট ভেলোসিটি ইজ মোর দ্যান এসকেপ ভেলোসিটি, সেটা কিরকম কতটা বেশি সেটা বোঝা যাচ্ছে না, সেটা ডিটারমাইন করবে তুমি কে এর ভ্যালুর উপর, কে দিয়ে অটো ডিটারমাইন করবে তার। সো এটাও বেসিক্যালি তোমার ওপেন অরবিটে। তাহলে এই দুটো যখনই এসকেপ ভেলোসিটি রিচ করছে, মানে এইটার কেসটা আর এই কেসটা, সো দিস আর ওপেন অরবিট কেস। এই ওপেন অরবিটে যখন ট্র্যাজেক্টরি হয়, মানে ইট ইজ বেসিক্যালি এ কাইন্ড অফ প্যারাবোলা। এই সরি প্যারাবোলা বলছি, ইট ইজ এ কাইন্ড অফ হাইপারবোলা। সো এইটা হয়ে যায় হাইপারবোলা। একমাত্র কেস যেখানে হাইপারবোলা দেখা যায় এটা হচ্ছে হাইপারবোলা, এবং এই ক্ষেত্রে ই ইজ গ্রেটার দ্যান 1 এবং এখানে টোটাল এনার্জি যেটা সেটা হয়ে যাবে পজিটিভ। সো ইউর টোটাল মেকানিক্যাল এনার্জি উইচ ইউ ক্যান সি ফ্রম হিয়ার দ্যাট উইল বি পজিটিভ। তো এই 6খানা কেস তোমায় মনে রাখতে হবে, কারণ কোনটা থেকে কিরকম কোয়েশ্চেন আসবে এমসিকিউ তে আমরা জানি না।
যে এই সিচুয়েশনে কোন ধরনের নেচার অফ অরবিট দেখতে পাও, এই সিচুয়েশনে কোন ধরনের নেচার অফ অরবিট। সো দিজ আর দ্য থিংস দে ক্যান গিভ ইট টু ইউ। তো এই জিনিসগুলো আমাদের মোটামুটি হাইলাইট করা হলো, যে এইগুলো থেকে আমাদের আইডিয়া করা যায় যে কি কি জিনিস বেসিক্যালি হতে পারে একটা স্যাটেলাইটের ক্ষেত্রে। সো ওয়েন ইউ আর লঞ্চিং এ পার্টিকুলার স্যাটেলাইট, দিজ আর দ্য 6 কেসেস মে টেক প্লেস। যে একটা হচ্ছে তোমার স্যাটেলাইটের ভেলোসিটি অরবিটের থেকে অনেক কম হতে পারে, আর লাস্ট কেসটা স্যাটেলাইটের ভেলোসিটি এসকেপ ভেলোসিটিকেও ক্রস করে বেরিয়ে চলে গেছে। তো এই 6খানা কেসে তার 6টা আলাদা আলাদা সিনারিও। হ্যাঁ বলো। হুম, বলো। সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন ক্লোজ, এই যে ওপেন অরবিট কথাটা বলছে, তার মানে কি আমার আর্থ আছে স্যার, এর চারিদিকে এরকম ঘুরছে, এটা ক্লোজ অরবিট। যখন এরকম বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, দ্যাট মিনস ইটস এ ওপেন অরবিট। এটা কখন হতে পারে স্যার? একটা হতে পারে স্যাটেলাইট ভেলোসিটি ইজ ইকুয়াল টু, এটাতে হতে পারে ভি ইজ গ্রেটার দেন এটা, এই দুটোতে স্যার ওপেন অরবিট হবে। বাকি তো সব ক্লোজ অরবিট, বাকিগুলো সব ক্লোজ অরবিট। সো এই যে ক্লোজ অরবিট, আর সবসময় যখন ক্লোজ অরবিটে যাবে, হ্যাঁ একটা তুমি বলতে পারো স্যার প্যারাবোলিক হচ্ছে, হাইপারবোলা হচ্ছে, এইগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো ইলিপ্টিক্যালের সেগমেন্ট। মানে আমার যখন ফার্স্ট কেসটা না, ওগুলো ইলিপ্টিক্যালের সেগমেন্ট। তো অ্যাকচুয়ালি ক্লোজড অরবিট মানে 90% কে এগুলো মানে ইলিপ্টিক্যাল হয়। সো টোটাল মেকানিক্যাল এনার্জি ওখানে নেগেটিভ হিসেবে ট্রিট করা। যদি ক্লোজড অরবিট বলে, তার মানে বুঝে যাবে টোটাল মেকানিক্যাল এনার্জি নেগেটিভ, বিকজ দিস আর ক্লোজ অরবিট। আর ক্লোজ অরবিট প্যারাবোলিকও হতে, ওপেন অরবিট প্যারাবোলিক বা হাইপারবোলিক এই দুটো হয়ে থাকে ওপেন অরবিটে। সো টোটাল মেকানিক্যাল এনার্জিটা নন নেগেটিভ হয়। সো এইটা মাথায় রাখবে, যদি প্যারাবোলিক হয় আর হাইপারবোলিক হয়, সো এই দুটো জিনিস যদি হয়, তাহলে আমার টোটাল এনার্জি যেটা আছে সেটা আমরা পজিটিভ দিয়ে চার্জ করি, এবং এই ক্ষেত্রে আমাদের সবসময় বলে থাকি ওপেন অরবিট। আর যদি আমাদের বেসিক্যালি ইলিপ্টিক্যালে যাই, সো ইলিপ্টিক্যালের কেসগুলো আমরা জেনারেলি টোটাল এনার্জি যেটা আছে, সো দ্যাট উই কনসিডার নেগেটিভ, সো দ্যাট ইজ কল্ড ক্লোজড অরবিট। সো উই ক্যান কনসিডার দিস অ্যাজ দ্য ক্লোজড অরবিট। তো এটা একটু মাথায় রাখতে হবে যে আমার কোথায় ইলিপ্টিক্যাল যাচ্ছে, কোথায় প্যারাবোলিক হাইপারবোলিক যাচ্ছে, অল দিস থিংস উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, কারণ এই দুটোই মেন কেস আমাদের মনে রাখতে হবে। এবং মেকানিক্যাল এনার্জি অফ এ স্যাটেলাইট ইজ জিরো অর পজিটিভ, এইটাও একটা ব্যাপার আছে। যে আমি যখন মেকানিক্যাল এনার্জির কথা বলছি, সেটা জিরো অ্যান্ড পজিটিভ, এই জিনিসটা কখন আছে স্যার? ওই ভেলোসিটিতে কি করে পাবো, যেতে ডিটারমাইন করব কোন প্ল্যানেটে যাবে, মানে যেটা বললেন ইসরোতে আসবে, ওটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছি ক্লাসে। আগের দিন কে দিয়ে, যেটা ভ্যালুটা কে দিয়ে, স্টিলার ভেলোসিটি লাস্ট ক্লাসের ভিডিও রেকর্ডিংটা দেখে নেবে, ওখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কি স্পেশাল নোটস দিয়ে বলে দিয়েছিলাম যে কি করে ওটা হয়। সেটা ওখানে বেসিক্যালি আছে, আইআইটি অ্যাডভান্সে ওটা বেসিক্যালি দিয়ে থাকে, টুকটাক কোয়েশ্চেন্স আসে স্টিলার ভেলোসিটি দিয়ে। তো এই বেসিক্যালি তোমার ফার্স্টে আমি লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, দেখবে ভিআই ইজ ইকুয়াল টু কে ইন্টু ভিই, এইটা দিয়ে তোমার ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট যেটা, সেটা কে ইন্টু ভিই দিয়ে যেটা ক্যালকুলেট করে। সো এইটাকে আমরা বলি ইন্টারস্টিলার ভেলোসিটি। এই ইন্টারস্টিলার ভেলোসিটিটাকে আমরা এটাকে ডিটারমাইন করি √k² ইন্টু ভি, এইটা দিয়ে। সো এইগুলো আর কি দিয়ে থাকে, দেখবে লাস্ট ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ফান্ডা। হ্যাঁ, ওপো A4, ওপো A4 কে বুঝতে পারছি না, ওপো A4, ওপো A5 কে, ওপো A5। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, আমি সুব্রত স্যার বলছিলাম। হ্যাঁ বলুন। আমি সবাইকে একটু ওই গল্প ছলে একটা ছোট্ট জিনিস বলতে চাই। হ্যাঁ, সেটা ওই স্যাটেলাইট যখন ছোঁড়া হয়, হ্যাঁ, তখন যে কোনো সময় হঠাৎ করে ছোঁড়া যায় না, কেন নেবারিং অনেক স্যাটেলাইট থাকে। তাদের সবাইকার টাইম গুলো অ্যাডজাস্ট করা হয় এমন ভাবে যাতে একটা হোল মতো পাওয়া যায়, যার মধ্যে দিয়ে সেফ বেরিয়ে যেতে পারে, নইলে হ্যাঁ, কারোর সঙ্গে সেটা টক্কর লেগে যেতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ নট, এখন ওরা অতটা নিতেও পারবে না, এনিওয়ে। না না, আমি আমি ওদেরকে একটা গল্প ছলে জাস্ট জানিয়ে না রাখি। ঠিক আছে, ওকে, ইটস ওকে। আর একটা জিনিস হচ্ছে, ওই যখন আমার স্যাটেলাইটটা যাবে, তখন আমার স্যাটেলাইটটা যদি কোনো কারণে মিসবিহেভ করে,
ওরা তখন আমার স্যাটেলাইটটাকে গাইড অ্যান্ড গার্ড করতে পারে। তাই জন্য ঠিক আছে। হঠাৎ করে যখন তখন ছোঁড়া যায় না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফেনোমেনা, আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা একটু তোমরা দেখে নেবে ফ্রম দিস পার্টিকুলার পার্সপেক্টিভে, তো এটা একটু দেখে নিও। আর এই মোটামুটি ওভারভিউটা একটা পেয়ে গেলে যে কি করে আমরা ওভারভিউ নিচ্ছি ফ্রম দিস পার্টিকুলার পার্সপেক্টিভে। আর আরেকটা জিনিস যেটা দেখানোর আছে সেটা হচ্ছে যে এমনি প্রবলেমস গুলো যখন আমরা ঢুকবো তখন প্রবলেমস আমি মোটামুটি একটা বলে দেবো যে কি ধরনের প্রবলেমস গুলো দেখানোর। তো আজকে কয়েকটা জাস্ট একটা প্রবলেমস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা দেখলে বুঝতে পারবে। তো এপিজিপি ওরিয়েন্টেড যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপর যে প্রবলেমস গুলো হয় বা এসি ভার্মার যে প্রবলেমস গুলো, তো কিছু প্রবলেমস এরকম থাকে, একটা দুটো প্রবলেম আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল, ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার দিস, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট হোয়াট কাইন্ড অফ প্রবলেমস উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ডিসকাস ওভার হিয়ার। ঠিক আছে, সেই প্রবলেমস গুলো আমরা কি করে ডিসকাস করছি, তো সেটা একবার দেখে নিলে বুঝতে পারবে। ধরো কোয়েশ্চেন নাম্বার 11-এ আমি একটা প্রবলেম দেখাচ্ছি ফর এক্সাম্পল। সো এটা দেওয়া হয়েছে তোমার। সো ধরো এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এরকম ভাবে মাস গুলো দেওয়া আছে। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মাসেস আর প্রেজেন্ট ওভার হিয়ার। তো এই মাসগুলোকে নিয়ে তুমি যখন কাজ করছো, তো তোমাকে এখানে কিছু দেওয়া হয়েছে ফর এক্সাম্পল, তাই সেখানে তুমি কিভাবে করবে, ঠিক আছে। ধরো ফর এক্সাম্পল দিস ইজ ইউর ওয়াই অ্যাক্সিস and this is your x-axis. This is the point 0 0 which is present over here. This is a mass which is present at the origin. Suppose this is the first mass which is you kept over here. This is the mass m. This is a mass which is placed over m, and this is a mass which is placed over m. এরকম ভাবে মাস গুলোকে রাখা আছে, and these are the masses which is placed, and this is moved up to so on. তো আমরা এটা ইনফিনিটি পর্যন্ত টানিনি। এবার এই যে ডিস্টেন্স গুলো দেখাচ্ছে along the x coordinate, this is 0 0. Suppose this point is x is equal to 1. Suppose 1, 0. This ultimately becomes 2, 0. This coordinate is 3, 0. This is 4, 0. This is 5, 0. So এটা গেল। These are the ways the masses are placed over here. ঠিক আছে। এবার এই পার্টিকুলার কেসে এই জিনিসটা এটা গেছে আপ টু ইনফিনিটি পর্যন্ত যায়নি, আমরা চারটে টার্ম দিয়ে দেখাচ্ছি যে কি করে। সো লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল মাসেস, দিস আর দ্য আইডেন্টিক্যাল মাসেস। তোমাকে বার করতে বলেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অন মাসেস at x is equal to 0, মানে at x is equal to 0 you have to find out the gravitational force on masses। কি করে ক্যালকুলেট করবে? সো ফার্স্ট থিং ইজ, এই ক্ষেত্রে খুব একটা ব্যাপারটা অসুবিধা হয় না, কারণ কি তোমার যদি ফোর্সটা ক্যালকুলেট করতে মানে along y axis there is no force, so what exactly you are going to do over here, 1 to n, suppose n number of forces are there, তো এখানে আমি n বলিনি, আমি এখানে জাস্ট আপ টু 6 পর্যন্ত কনসিডার করতে বলছি, বা প্রবলেমটা ধরো এই কটা মাস বলে দিয়েছে। সো দে হ্যাভ আস্কড মি টু ক্যালকুলেট দিস থিংস, এই পর্যন্ত বলতে বলেছে। সো এইখানে 1 to 4 আছে। সো দিস কেস তুমি যদি সামেশন অফ fi if you want to calculate, then you are going to get f1, then you are going to get f2, then you are going to get f3, then you are going to get f4. So these are the different type of forces you will get. এবার ফার্স্ট you calculate that f1 ক্যালকুলেট করছো, তো তোমার g আছে। সো ফার্স্ট থিং which you will get, এইখানে তোমাকে যদি বলে ফার্স্ট দেখে নাও যে লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল পয়েন্ট মাসেস বলেছে। সো পয়েন্ট মাসেস m আর প্লেসড, এই ক্ষেত্রে যখন পয়েন্ট মাস বলছে দ্যাট মিন্স হোয়াট এক্স্যাক্টলি ইউ আর গোইং টু ডু, তোমার এইটার সাথে এইটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রত্যেকটা আলাদা আলাদা নেবে। তার মানে ফার্স্ট m ইন্টু m ইউ হ্যাভ ক্যালকুলেটেড। এখন ফার্স্ট এটার ক্ষেত্রে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 1, তার মানে এটা হয়ে যাবে তোমার 1 স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে যে ডিস্টেন্সটা পাচ্ছ সেটা হচ্ছে g ইন্টু m ইন্টু m আছে, এটার ক্ষেত্রে যে ডিস্টেন্সটা পাচ্ছ সেই ডিস্টেন্সটা হচ্ছে 2, সো দিস উইল বি 2, সো আলটিমেটলি ইট বিকামস 2 স্কোয়ার। আর f3 তুমি যেটা পাচ্ছ দ্যাট ইজ g ইন্টু স্মল n ইন্টু m ডিভাইডেড বাই এখানে যে ডিস্টেন্সটা পাচ্ছ, সো দিস ডিস্টেন্স ইজ বেসিক্যালি 3 ইউনিট, তো তুমি এখানে লিখছো 3 স্কোয়ার।
তো ফার্স্ট এরটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তোমার এই ডিস্টেন্স ছিল 1 স্কয়ার, তুমি এটা লিখেছো, এটা 2 স্কয়ার, এরকম ভাবে তুমি এই পার্টিকুলার পয়েন্ট মাস গুলো, তোমাকে এখানে ম্যাগনিটিউড অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অন মাস অ্যাট অরিজিনে বার করতে বলেছে। তো এই পার্টিকুলার ক্ষেত্রে তোমার ফার্স্টে দেখছো এই পার্টিকুলার মাসটার জন্য অরিজিনে তোমার যেটা আছে সেটা তোমাকে এখানে বার করতে বলেছে, আইডেন্টিক্যাল মাসেস আছে, এম মাসেস আছে 0 1 2 4 এরকম করে। তো এটা সরি, এটা 4 আছে, এটা 4 আছে, এনিওয়ে সরি, এই মাসটা 4 আছে। এবার তুমি কি করছো, এই পার্টিকুলার কেসে এটা 2 ছিল, সো দ্যাটস ওয়াই এটা গেল 2 এর জন্য, এটা গেল 4 এর জন্য, দ্যাট মিনস এটা 4 স্কয়ার। তো এই তোমার পয়েন্টের লেভেল গুলো গেল। এবার তুমি যখন সাম অফ দ্য ফোর্সেস ইউ আর গোইং টু ক্যালকুলেট হোয়াট এক্স্যাক্টলি উইল গেট ওভার হিয়ার, এই পার্টিকুলার ক্ষেত্রে ফার্স্ট তুমি পাবে gm স্কয়ার বাই 1 স্কয়ার, দেন ইউ আর গোইং টু গেট, এটা আকাশের অঙ্কটাই দেখালাম ফার্স্টে, 2 স্কয়ার, that come down to gm square by 4 square. This is the way you are going to get these masses. এবার এটা ইনফাইনাইট সিরিজ হলে কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি, বাট ফার্স্ট আমি এইটা দেখাচ্ছি। দিস ইজ আলটিমেটলি ইউ আর গোইং টু গেট সামেশন fi I is equal to 1 to 4, so these are going to get এটা। তো তোমার টোটাল ফোর্সটা চাই, তো টোটাল ফোর্স বার করার জন্য তুমি কি করবে, জিপির ফর্মুলা ইউজ করবে। তোমরা সবাই জিপি করেছো, সো আলটিমেটলি ইট ইজ গোইং টু গেট 1 প্লাস 1 বাই 2 স্কয়ার, পরেরটার ক্ষেত্রে 1 বাই 4 স্কয়ার। সো এইভাবে এটা এই পর্যন্ত আছে। তো তুমি সামটা এখান থেকে ইজিলি ক্যালকুলেট, বিকজ এখানে একটা কমন ডিফারেন্স তুমি পেয়ে যাচ্ছ। সো এই আপ টু এই পর্যন্ত টার্ম আছে, তুমি কমন ডিফারেন্স পেয়ে গেছে। সো তোমার ক্ষেত্রে এটা বার করাটা খুব একটা অসুবিধা কিছু না, জাস্ট এটা অ্যাড করলে তুমি পেয়ে গেলে। এবার যদি এটা বলে আপ টু n টার্মস পর্যন্ত, ফর এক্সাম্পল এটা আমি ডট 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 করে, ফর এক্সাম্পল আমি ডট ডট করে আপ টু ইনফিনিটি করে দিলাম। যদি ইনফিনিটি করে দেয়, ইন কেস ইফ ইট ইজ গিভেন আপ টু ইনফিনিটি, দেন হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু ডু, ইট গোজ আপ টু ইনফিনিটি, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, g ইনটু m স্কয়ার। তো ফার্স্ট টার্ম উইল বি ইয়োর a, তো a লিখলে, আর কমন রেশিও যেটা, সো দিস ওয়াজ ইয়োর কমন রেশিও, সো r ইজ ইকুয়াল টু কাম ডাউনস টু 1 বাই 2 স্কয়ার, দিস ইজ দ্য ভ্যালু অফ r। তো আমাদের ফর্মুলা কি আছে জিপি তে, আমরা যেটা বার করি s অফ ইনফিনিটি, ইট কাম ডাউনস টু a প্লাস 1 বাই r। সো এখানে আমি লিখছি 1 মাইনাস 1 বাই 2 স্কয়ার। So this is the value which you will get from here. তো এখানে এটা g into m square এলো, so এটা 1 by এটা আছে, এখানে 1 by 2 square, so ultimately it come down to 1 by 2 square, this one. So ultimately it come down to gm square. So এখানে 4 minus 3, so ultimately 3, it come down to 4. So you'll get your answer. That means what exactly the figure was given, that the mass which you have given over here, this mass were placed at a distance, একটা 1 আছে, একটা 2 আছে, একটা 4 আছে, এইভাবে different masses are placed at different distances and it has goes up to infinity. তোমাকে বার করতে বলেছে what is the entire forces which is act over there, কতটা ফোর্স কাজ করছে সেটা বার করতে বলেছে। So first thing is এখানে একটা মাস আছে 1 ইউনিট ডিস্টেন্স, এখানে একটা মাস আছে 2 ইউনিট ডিস্টেন্স, এখানে একটা মাস আছে 4 ইউনিট ডিস্টেন্স, এখানে একটা মাস আছে, যে ওটা অ্যাকচুয়ালি কি, এই যে ডিস্টেন্সের এই যে ব্যাপারটা দেখাচ্ছে, তার মানে কি ওরা বোঝাই যাচ্ছে যে এটার মধ্যে একটা কমন রেশিও কাজ করছে। তো তোমাকে ফার্স্ট ওই কমন রেশিওটা বার করে দিতে হবে। এবার তুমি দেখতে পাচ্ছ সেই কমন রেশিওটা কত আছে না, এখানে আছে 1 আছে, তারপরে 1 বাই 4 আছে, তারপর 1 বাই 16 আছে। সো ইট মেনটেন্স এ কমন রেশিও and that common ratio is 1 by 16 divided by 1 by 4. So ultimately this common ratio is 1 by 4. So এইটাই হচ্ছে তোমার CR। তো ওই CRটা তুমি যদি পেয়ে যাও, once you get the CR, you put the value of CR, because infinite series এ তুমি এইভাবে ক্যালকুলেট করলে, তো r এর ভ্যালুটা তুমি বসিয়ে দিলে, once you get the value of r, বসিয়ে দিলে ওখান থেকে ভ্যালু বার করে নিয়ে বেরিয়ে চলে যাবে। So that is the way actually you have to calculate these things. Okay, so এই হচ্ছে তোমার বেসিক ক্যালকুলেশনের প্রসেস, এইভাবে আমরা ক্যালকুলেটটা করে থাকি। So okay, call it a day, আজকে আর দরকার নেই। নেক্সট দিন আমি স্যাটারডেতে দেখিয়ে দেবো, তোমাদের পরীক্ষা আছে বোধহয় 8 তারিখে, নেক্সট মঙ্গলবার, তার আগে স্যাটারডেতে আমি আরো কিছু আকাশ থেকে প্রবলেমস গুলো করিয়ে দেবো, এসসি বার্মারও কিছু প্রবলেমস করিয়ে দেবো। ওখানে ওই টানেলের প্রবলেমস গুলো দেখিয়ে দেবো, আর্থের ভেতর দিয়ে টানেল গেলে কি করতে হয় না করতে হয়, এই সমস্ত প্রবলেম গুলো দেখিয়ে দেবো। চলো বাই, কল ইট এ ডে।